আমাদের এখানে পড়ানো হচ্ছে হলো বিম কলাম স্ল্যাব নিয়ে হচ্ছে আজকের এই চ্যাপ্টারটা। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ একটা বিল্ডিং এর স্কেলেটন, একটা লার্জ বিল্ডিং এর স্কেলেটন কিন্তু এই তিনটা জিনিস, বিম কলাম স্ল্যাব। তো তোমরা অলরেডি জানো কোনটা কি মানে কি, তাও বলি। সাপোজ বিল্ডিং একটা ভার্টিক্যাল মেম্বার হচ্ছে কলাম, হ্যাঁ, একটা হরিজন্টাল মেম্বার হচ্ছে বিম। ঠিক আছে, তো সাপোজ একটা বিল্ডিং এরকম হতে পারে, এরকম 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 হচ্ছে একটা, তাহলে এটা একটা 2 তলা বিল্ডিং। এই 2 তলা বিল্ডিং দেখতে পাচ্ছি, এই দুইটা বিম আছে। হ্যাঁ, 4টা বিম আছে এখানে, 1 2 3 4। 4টা বিম আছে, 6টা কলাম আছে এখানে, 1 2 3 4 5 6, 6টা কলাম আছে। যদি আমি উপর থেকে দেখি, তো দেখা যাবে যে বিল্ডিং এর উপরে, মানে এই টপ সার্ভিসে একটা ফ্ল্যাট, একটা কংক্রিট মেম্বার দিয়ে রাখছে, যেটার উপর আমরা হাঁটাহাঁটি করি। এই ফ্ল্যাট মেম্বারটা হচ্ছে আমাদের স্ল্যাব। তো বিল্ডিং বানানো তো একটা বেসিক কথা হলো ফাউন্ডেশন, যেটা আমরা অলরেডি কভার করছি। ফাউন্ডেশনের উপরে বেসিক জিনিসগুলো হচ্ছে বিম কলাম স্ল্যাব। প্রথমে তোমার এখানে বলা আছে হলো কলাম নিয়ে বলা আছে। আচ্ছা, তো এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলছে যে ইট টেক্স এক্সিয়াল লোড, এগুলো অনেক কিছু বলছে। আচ্ছা, প্রথমে আমাকে একজন বলো যে এক্সিয়াল লোড মানে কি। তোমাদের টু মানে পড়ানোর কথা স্ট্রাকচারে, তো সলিড মেকানিক্স পড়ানোর কথা। হোয়াট The ইজ, longitudinal হ্যাঁ বলো। the longitudinal axis বরাবর স্যার যে ফোর্সটা কাজ করে। হ্যাঁ, কত বল তোমার? তো 41। 41, ঠিক আছে। তাহলে এই একটা সাপোজ অবজেক্ট, সাপোজ এরকম কিছু একটা অবজেক্ট। তো এটার অ্যাক্সিস তিনটা আছে, কিন্তু একটা হলো এটা এভাবে, হ্যাঁ, একটা হচ্ছে ধরো এইভাবে, আরটা হচ্ছে এভাবে। তো যেই অ্যাক্সিস বরাবর এই ম্যাটেরিয়ালটা সবচেয়ে বেশি লেন্থ পাওয়া যাচ্ছে, যে অ্যাক্সিস বরাবর যে লেন্থটা আছে, দ্যাট ইজ কল্ড মাই লংগিটিউডাল অ্যাক্সিস। সো একটা কলাম চিন্তা করলে, ধরো এই কলাম, সেটার লংগিটিউডাল অ্যাক্সিস হবে এই বরাবর। একটা বিম চিন্তা করলে তার লংগিটিউডাল অ্যাক্সিস হবে এই বরাবর হবে। ঠিক আছে, সো এখানে বলছে যে এই কলামের উপর যে লোডটা আসতেছে, দ্যাট ইজ অ্যাক্সিয়াল লোড। এটা কেন বলছে, এটা বলতেছে কেন বলছে এখানে, আমাদের ফোর্স গুলা যেগুলো আসতেছে একটা বিল্ডিং থেকে মেম্বার উপর, যে ফোর্স গুলো আসতেছে, সে ফোর্স গুলাকে ডিরেকশন চিন্তা করলে 2 ডিরেকশনে ভাগ করা যায়। একটা হলো তোমার ধরো যে এরকম ভার্টিক্যাল ডিরেকশন, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের এই হরাইজন্টাল ডিরেকশন। তো ভার্টিক্যাল ডিরেকশনে যে লোড গুলো আসতেছে, সেটা হলো সাপোজ সেলফ ওয়েট, বিল্ডিং এর সেলফ ওয়েট। এই বিল্ডিং এর সেলফ ওয়েট সাপোজ কলাম্বো কাজ করতেছে, প্লাস আমরা যখন বিল্ডিং এর উপরে হাঁটাহাঁটি করি, আমরা তখন হয়ে যাব লাইভ লোড। লাইভ লোড কারণটা হচ্ছে আমরা সাপোজ সকালে আসি, বিকালে নাই। তো কিছুক্ষণ সময় আছে, কিছুক্ষণ সময় নাই, দ্যাট ইজ কল লাইভ লোড। আর সেলফ লোড তো সারা জীবন ধরে আছে, সকালে বিকালে রাতে সব সময় আছে। তো এই দুইটা কিন্তু আমার নিচের দিকে কাজ করে। আর এই সাইড থেকে কাজ করে হলো সাপোজ উইন্ড আর আর্থকুয়েক লোড কাজ করে। তো মানে ম্যাক্সিমাম টাইমে উইন্ডই কাজ করে। তো এই ডাউনওয়ার্ড যে ফোর্সটা, সেটা হচ্ছে সেগুলা, এই সবগুলা মিলে একত্রে আমরা বলি গ্র্যাভিটি লোড। গ্র্যাভিটি লোড বলতেছে কারণ চিন্তা করে দেখো, এই লাইভ লোড কি কারণে হচ্ছে? লাইভ লোড হচ্ছে হলো মানুষের ওজনের কারণে, দ্যাট ইজ ডিউ টু গ্র্যাভিটি। সেলফ ওয়েট কি কারণে হচ্ছে? এটা হচ্ছে বিল্ডিং এর ওজনের কারণে, দ্যাট ইজ অলসো ডিউ টু গ্র্যাভিটি। সেগুলো হচ্ছে গ্র্যাভিটি লোড বলতেছি আমরা। আর আর্থকোয়েক আর উইন্ড, এই দুইটা মিলিয়ে আমরা বলতেছি হচ্ছে ল্যাটারাল লোড। ল্যাটারাল লোড, তাহলে আমার 2 ধরনের কাজ আছে, একটা হলো গ্র্যাভিটি, একটা হচ্ছে ল্যাটারাল লোড। এখন ম্যাক্সিমাম কেসে এই দুইটার মধ্যে
এই দুইটার মধ্যে যেটা বেশি কাজ করতেছে এই দুটার মধ্যে সেটা হচ্ছে গ্র্যাভিটি লোড। সো চিন্তা করে দেখো যে এই গ্র্যাভিটি লোড এভাবে কাজ করতেছে এবং একটা কলাম তো দেখতে এরকম, গ্র্যাভিটি লোড কি এই 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 ডিরেকশনের প্যারালাল কাজ করতেছে। তো বলা যায় যে এই এই গ্র্যাভিটি লোড যেহেতু বিল্ডিং এ কাজ করে, ম্যাক্সিমাম টাইমে গ্র্যাভিটি লোডে কাজ করতেছে, এই গ্র্যাভিটি লোডটা কলামের জন্য একটা অ্যাক্সিয়াল লোড। দ্যাটস ওয়াই এখানে লিখছে যে দ্য কলাম প্রিডমিনেন্টলি টেক্স অ্যাক্সিয়াল লোড। এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এরপরে এখন এটা হচ্ছে যে আচ্ছা বুঝলাম অ্যাক্সিয়াল লোড, আবার অ্যাক্সিয়াল লোডের ভিতরে আবার ভাগ করছে। তো ভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে টেনশন, একটা কম্প্রেশন। তো টেনশন কম্প্রেশন মানে কি সেটা তুমি অলরেডি পড়ে আসছো, তাও আবার ব্রিফ রিক্যাপ করি। ধরো একটা অবজেক্ট, সেটার থেকে তুমি আওয়ে ফোর্স তুমি করতেছো আওয়ে, আর এটা হচ্ছে টুয়ার্ডস দ্য অবজেক্ট, এটা টুয়ার্ডস আর এটা হচ্ছে আওয়ে। তো আওয়েটা হচ্ছে আমাদের টেনশন আর টুয়ার্ড হচ্ছে কম্প্রেশন। এখন একটা গ্র্যাভিটি লোড চিন্তা করে দেখো, একটা কলামের উপর একটা গ্র্যাভিটি লোড এভাবে কাজ করতেছে, ডেফিনেটলি এটার সাথে এটা ম্যাচ করতেছে। তো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড কি কম্প্রেসিভ লোড। আর তুমি যদি আর একটু ভালো ধারণা চিন্তা করতে পারো, সাপোজ তুমি খাড়ায় আছো, ঠিক আছে, তুমি একটা ভারী একটা বস্তু নিয়ে খাড়ায় আছো, সেই বস্তু কিন্তু তোমার কি চাপ দিয়ে কিন্তু মাটির মধ্যে মিশানোর চেষ্টা করছো তোমার, তুমি কিন্তু ভারী কিন্তু নুয়ে পড়তে পারো। তার মানে কি তোমাকে কম্প্রেশন দিচ্ছে, এই বস্তুটা তোমাকে কম্প্রেশন দিচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে যে মূলত আমাদের এখানে কম্প্রেসিভ অ্যাক্সিয়াল লোডটা কাজ করতেছে। আচ্ছা, নেক্সট হলো বলছে যে কলাম মে নিড টু টেক শিয়ার ফোর্স ইন বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, তো এটার কারণটা কি, কেন শিয়ার ফোর্স নেওয়া লাগতেছে আমার কলামের মধ্যে? কারণটা হচ্ছে এই কলামে অনেক সময় ল্যাটারাল লোড আসতে পারে, সাপোজ উইন্ড আর আর্থকোয়েক আসতে পারে। সো এই যে উইন্ড আসতেছে, হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট হলো আমার বলো একজন শিয়ার ফোর্স মানে কি, একটু বলো আমারে। স্যার ক্রস সেকশন বরাবর যে ফোর্সটা কাজ করে ওইটা। হ্যাঁ, কত হলো তোমার? স্যার 45। 45। আচ্ছা, তো এই একটা এই যে কলাম, ঠিক আছে, তো ক্রস সেকশন দেখতে কেমন, এরকম দেখতে দেখা যাবে, ঠিক না? ক্রস সেকশন হচ্ছে এই ফেসটা, এই ফেসের উপর কি এভাবে হচ্ছে ফোর্সটা কাজ করতেছে। তো এটা হচ্ছে হলো আমার মানে ক্রস সেকশনে অ্যালং যে ডিরেকশন, সেই ডিরেকশনে বরাবর হচ্ছে হলো ফোর্সটা কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের উইন্ড আর আর্থকোয়েক ফোর্স। হ্যাঁ, তো এইটার কারণে আমার কিন্তু অনেক সময় শিয়ার ফোর্স কিন্তু আসতে পারে। আর তোমার জানা শিয়ার ফোর্স আসলে অবশ্যই বেন্ডিং মোমেন্ট আসবে। কারণ চিন্তা করে দেখো যে সাপোজ ইফ দিস ইজ এ ফিক্সড সাপোর্ট, সাপোজ ইফ দেয়ার ইজ এ সাপোর্ট হিয়ার, তাহলে এই ফোর্স ইজ এ ফোর্স, ফোর্স ইনটু কি আমার ডিসটেন্স এল, তাহলে এফ ইনটু এল হচ্ছে আমাদের মোমেন্ট। তো এই কারণে আমাদের এখানে কি মোমেন্টও কিন্তু চলে আসতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে এই যে মানে কলামের মে মাঝে মধ্যে শিয়ার ফোর্স ও মোমেন্টও কিন্তু নেওয়া লাগতে পারে যদি আমার ল্যাটারাল লোড চলে আসে। ইনফ্যাক্ট এটা কলাম কিন্তু ডিজাইন করতে হয় ফর শিয়ার ফোর্স। তুমি ডিজাইন না করলে আর্থকুয়েকের সময় ধসে পড়বে এটা। আচ্ছা, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বার ফর লোড ক্যাপাবিলিটি, হ্যাঁ তো বললামই। শুড বি গিভেন ইম্পর্টেন্স ইন অ্যানালাইসিস ডিজাইন কনফার্মেশন, নরমাল কথাবার্তা যেটা আমাদের ইম্পর্টেন্স খুবই দেওয়া উচিত। আচ্ছা, এটা অবশ্যই লিখে দিতে এখানে আমি, ঠিক আছে, যাই হোক actually আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ কলাম। আচ্ছা, তো কলামকে দুইভাবে ক্লাসিফাই করা যায়, একটা হচ্ছে ম্যাটেরিয়ালের রেসপেক্টে, একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল বিহেভিয়ার রেসপেক্টে। ঠিক আছে, আচ্ছা, সো দুইটা ইনশাল্লাহ আজকে কভার করবো আমি।
তো প্রথমে ম্যাটেরিয়াল যদি বলি আমি, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি দিয়ে তৈরি করে আছে। ম্যাটেরিয়াল গুলো তোমাদের বলা আছে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার আরসিসি, 2 নাম্বার স্টিল, 3 নাম্বার হচ্ছে টিম্বার, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার হচ্ছে কম্পোজিট, 5 নাম্বার হচ্ছে ফ্রি স্পেস। এই 5টা আমাদের টাইপ আছে, ম্যাটেরিয়াল আছে। তো আরসিসি মানে কি, তোমার ধরো সিমেন্ট কংক্রিট দিয়ে তৈরি করে। দেখি এখানে, না এখানে চেহারা নাই, ধর আমি ধর অন্য জায়গায় একটু দেখি, আরেকটা স্লাইড ক্লিক করো। আচ্ছা, তো এখানে কি বলা আছে, অ্যাক্সিয়াল লোড কথা বলা আছে, শিয়ার ফোর্স, ট্রান্সভার্স লোড মানে শিয়ার ফোর্স, ঠিক আছে। এখানে বলা আছে এখানে আম, হ্যাঁ এই দাও। তো এগুলো হচ্ছে আরসিসি কলাম, ঠিক আছে, প্রথম গুলা। এগুলো হচ্ছে ক্রস সেকশন। তো ক্রস সেকশন সাপোজ এটা একটা স্কোয়ার কলাম, হ্যাঁ। তো এই স্কোয়ার কলামের ভিতরে যদি দেখি আমরা, ভিতরে আমরা দেখতে পাচ্ছি ছোট আবার ছোট একটা স্কোয়ার আছে। তো এই স্কোয়ারটা হচ্ছে টাই রড, টাই দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে, টাই দিয়ে বানানো হয়েছে। এবং এর চারিদিকে আবার এখানে আবার দেখা যাচ্ছে যে 4টা ডোনার দেখা যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আমাদের রড, এগুলো। তো এই পুরোটা মিলে হচ্ছে কি একটা আরসিসি সেকশন হচ্ছে। তো এখানে অনেকগুলো আছে, স্কোয়ার সেকশন, রেক্টেঙ্গুলার, সার্কুলার আছে, অনেক ধরনের এখানে সেকশন আছে। আচ্ছা, তো এইটার পর আর কি কি বলছে এখানে, এরপর তোমার স্টিল বলছে। তো স্টিল মানে কি তোমার, এটা হচ্ছে স্টিলের ক্রস সেকশন, পুরো জিনিসটা এন্টারলি মেড আউট অফ স্টিল, স্টিলের ক্রস সেকশন। আমি যে একটা 3D ভিউ দেখি, আমার ঠিক আসলে আপাতত এটা নাই। ধরো একটা আয়ের ক্রস সেকশন আমি তোমাকে দেখাচ্ছি 3D ভিউ, এমন দেখা যাবে কলামটা। ঠিক আছে, এরকম কিছু একটা দেখা যাবে, বিশাল একটা আয় মনে হচ্ছে তোমার তৈরি করা হয়েছে। তো এটা যদি আমার দেখতে আয়ের মতো। তো আমেরিকান স্টাইল এটাকে ডাব্লিউ বলে, হোয়াইট ফ্ল্যাঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড আইবিএম, সি ফর চ্যানেল, দেখতে সি এর মতো। এটা হচ্ছে অ্যাঙ্গেল, এল। টি হচ্ছে দেখতে এরকম। আরো আছে পাইপ সেকশন আছে। পাইপ মানে কি, মানে কত হচ্ছে যে আহ, ভিতরে গ্যাপ, এর ভিতরে গ্যাপ আছে, এর ভিতরে গ্যাপ আছে, ঠিক আছে। আর বার মানে বার হচ্ছে পুরো জিনিসটা সলিড। আর প্লেট মানে ধরো সাপোজ তোমার গাড়ি প্লেট, গাড়ির নাম্বার প্লেট আছে না, চিন্তা করে একটা প্লেট, প্লেট দেখতে এরকম। তোমার ধরো যে এখানে এরকম যদি থাকে যে ঢাকা মেট্রো গ সামথিং, হ্যাঁ, তো ওইটার ক্রস সেকশন দেখতে এরকম দেখা যায় প্লেটটা। এখানে দেখো একটা এক্সাম্পল দেখানো হয়েছে, সাপোজ এটা একটা আই সেকশন, ঠিক আছে। যদি এটা স্টিলের না, এটা হচ্ছে কংক্রিটের তৈরি, কিন্তু মানে যদি মানে ইউগেট দি জেনারেল আইডিয়া, একটা আই সেকশন, হ্যাঁ, যদি আমার 3D ডায়াগ্রাম হইতো তো দেখতে এমন দেখা যেত। তো এটা একটু স্টিলের হইতে পারতো এটা। আচ্ছা, এরপর আছে আমাদের উডেন আছে। এই যে দেখতে, এই যে উডেন গুলো দেখতে এরকম এটা। আর উডেন হইলো, তো তোমাকে দেখালাম হচ্ছিল কংক্রিট, এটা দেখালাম। আহ আচ্ছা, এটা দেখায় আমি। এটা হচ্ছে কম্পোজিট। কি কারণে কম্পোজিট, কারণ চিন্তা করতে দেখো যে এই আইটা হচ্ছিল কোত্থেকে নেওয়া হয়েছে, এই আইটা নেওয়া হয়েছে স্টিলের থেকে। এই স্টিল থেকে ধরে এই আইটা নেওয়া হয়েছে। সেই আয়ের চারিদিকে আমি হচ্ছে কংক্রিট ঢালাই করে দিচ্ছি। তাহলে দেখো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছিল এইটা আর এর যেটা সংমিশ্রণ, ঠিক আছে। সে আয়ের চারিদিকে আমি হচ্ছে স্টিলের রড টড এবং কংক্রিট ঢালাই করে দিয়েছি। তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পোজিট। আবার আরেকটা এক্সাম্পল দেখায়, আহ এইটা, হ্যাঁ, আর হচ্ছে এইটা, এই দুটো কম্বাইন করলে আমাদের পাচ্ছে একটা কম্পোজিশন। তো এগুলো হচ্ছে দিস ইজ কল্ড কম্পোজিট সেকশন। সেগুলো কেন করে একটু বুঝে বলি, যে আহ, আমাদের স্টিল দিলে, স্টিলের কিন্তু স্ট্রেংথ বেশি কম্পেয়ার টু কংক্রিট। কিন্তু স্টিলের একটা মেজর সমস্যা হচ্ছে, এটা এটা মানে দুইটা সমস্যা আছে। একটা হলো তোমার আগুন ধরে গেলে সমস্যা, আগুন ধরলে সমস্যা। সেকেন্ড হচ্ছে তোমার রাস্টিং করে যায়। তো যদি আমরা
এরকম করতে পারি যে স্টিল দিব অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চারিদিকে কংক্রিট দিয়ে দিলাম, তাহলে কংক্রিটের কামটা হচ্ছে তোমার রাস্টিংকে প্রোটেকশন করা প্লাস হচ্ছে তোমাদের যেন ফায়ার যেন না ধরে, তাহলে আমাদের এই স্টিলটা কিন্তু অনেক স্ট্রংলি কাজ করবে। তো এটা এগুলো হচ্ছে আমাদের কম্পোজিট সেকশন। আচ্ছা, আর লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের প্রি স্ট্রেস। এটা আমি তোমাদের মনে হয় লাস্ট ক্লাসে একটু পড়াইছিলাম, তো আমি এটা আবার বলি। তো এখানে জিনিসটা হচ্ছে যে আমরা কনস্ট্রাকশন করার সময় আমরা অলরেডি বিল্ট ইন কিছু কম্প্রেসিভ ফোর্স এখানে দিয়ে রাখবো। আচ্ছা, তো এই কথাটা মানে হচ্ছে সাপোজ, হ্যাঁ, সাপোজ আমি এখানে অলরেডি ইয়া এর বিগিনিং এ আমি হলো এখানে সাপোজ 20 মেগাপ্যাসকেল কম্প্রেসিভ ফোর্স দিয়ে রাখছি এর ভিতরে ঢুকা রাখছি আমি। তাহলে যেটা হবে যে এখন যদি কোনো টেনসাইল ফোর্স আছে, সাপোজ কোনো একটা 10 মেগাপ্যাসকেল টেনসাইল ফোর্স আসছে এখানে, তাহলে এটা হচ্ছে কম্প্রেসিভ, 20 হচ্ছে কম্প্রেসিভ আর 10 হচ্ছে টেনসাইল। তাহলে আমার একে অপরের প্লাস মাইনাস করবার আলটিমেটলি আমার 10 মেগাপ্যাসকেল কম্প্রেসিভ লোড আমার চলে আসবে, সেটাকে তাহলে এখানে সেভ আছে। ওয়্যারাস আমি যদি একটু নর্মাল কলাম হইতো, নর্মাল কলামে কিন্তু আমার নর্মাল বিমে কিন্তু আমার জিরো হইতো, মানে যেটা আমাদের প্রি স্ট্রেস না, শুরুতে আমার জিরো থাকতো এখানে। ওই অবস্থায় আমি 10 মেগাপ্যাসকেল যদি আমি টেনশন ইন্ট্রোডিউস করতাম, তাহলে আমার কিন্তু টোটাল ফোর্স আসতো 10 মেগাপ্যাসকেল টেনশন। তো এই কারণে কিন্তু দেখা যায় বিমটা কিন্তু ফেলও করতে পারে, যদি আমার বিমের যদি টেনসাইল ক্যাপাসিটি থেকে যদি আমার বেশি আমার লোড চলে আসে। বিমের একটা টেনসাইল ক্যাপাসিটি আছে, একটা কম্প্রেসিভ ক্যাপাসিটি আছে। তো কম্প্রেসিভ ক্যাপাসিটি হচ্ছে অনেক বেশি, সাপোজ 100 মেগাপ্যাসকেল কম্প্রেসিভ ক্যাপাসিটি, কিন্তু টেনসাইলটা হচ্ছে খুবই কম। সো সো বিমটা যেন টেনসাইলে যেন ফেল না করে সেটা ইনশিওর করার জন্য আমি প্রি স্ট্রেস, প্রি মানে কি, প্রি মানে আগের থেকে স্ট্রেস দিয়ে রাখছি এখানে আমি। সো এটা তোমাদের আই গেস থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আর তো বেশি ডিটেল আলোচনা করা হবে। এখানে আপাতত জেনে রাখো যে এখান দিয়ে দেখো যে ছোট ছোট চিকন চিকন স্টিলের তার ঢোকানো হয়। তো কাস্টিং করার সময় তারগুলা হচ্ছে হলো এদিক দিয়ে টানা হয়, ঠিক আছে, এদিক দিয়ে টানা হচ্ছে আমাদের এখানে, তেমন আন্ডার টেনশন। পরে যখন কাস্টিং শেষ হয়ে গেল, আমরা হচ্ছে হলো তারগুলা কেটে দিই। এক চিন্তা করে দেখো, তুমি একটা ইলাস্টিক ব্যান্ড এখান থেকে টান দিলা, কেটে দিলে বা ছেড়ে দিলে কি হবে, সেটা কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করবে। তো তার এদিকে যাচ্ছে, কিন্তু তারকে আমি ফুলি যেতে দিব না, এখানে আমি অলরেডি এই স্টপার দিয়ে আটকাই দিব। আমি স্টপার দিয়ে আটকানো দিলে এই তারগুলো একেবারে ভিতরে ঢুকে যেতে একেবারে। সো জিনিসটা এখন কি দাঁড়ালো, এই স্টপার আটকানোর কারণে তার কিন্তু ফুল ভিতরে ঢুকতে পারতেছে না, এই কারণে এই তারগুলা কিন্তু এখানে কম্প্রেসিভ ফোর্স দিচ্ছে এই কংক্রিটের উপর, ঠিক আছে। তো দিস ইজ হাউ যে আমার এখানে কম্প্রেসিভ ফোর্স এই কাজ করতেছে। তো অলরেডি বিল্ট ইন কিছু কম্প্রেসিভ ফোর্স আছে আর কোনো কিছু দেওয়ার আগে। দিস ইজ কল্ড প্রি স্ট্রেস। আচ্ছা, এগুলা গেল। আর একটা বাকি থেকে স্ট্রাকচারাল বিহেভিয়ার, সেটা হচ্ছে আমাদের লং কলাম আর হচ্ছে হলো শর্ট কলাম। আচ্ছা, আমাকে একজন বলো যে কলাম ফেল করে কি হবে। স্যার কলাম স্যার বাকলিং হইতে পারে স্যার, বাকলিং ফেলিয়ার স্যার ক্রাশিং ফেলিয়ার দুইটাই হইতে পারে স্যার। হ্যাঁ, তোমার কত আবার বল দুইটার তোমার? মেল বন্ধন 51 স্যার। 51। আচ্ছা, তাহলে আমার তুমি বলো যে বাকলিং ফেলিয়ার কখন হয়। স্যার বাকলিং ফেলিয়ার লং কলামে বলা যায়, আর স্যার ক্রাশিং ফেলিয়ার শর্ট কলাম। আচ্ছা, ঠিক আছে, গুড। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার তাহলে আইডিয়া আছে। তো এই এটা হচ্ছে লং কলাম শর্ট কলাম বলা আছে। আর যারা ধরো যে সাপোজ বাকলিং দেখে সাপোজ ওদের খেয়াল নাই, এই দেখো যেখানে একজন দেখা যাচ্ছে, এই স্যার দেখো। আরেকটা স্যার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, স্যার স্যার আগের আমাদের সেমিস্টারে স্যার আরেকটা কলাম ছিল, ইন্টারমিডিয়েট কলাম ছিল স্যার, ওইটা কি স্যার এখানে দেখানো হবে না স্যার? ইন্টারমিডিয়েটটা না, ওটা ওটা দেখানো হবে না, এই যে আমার এই দুটো দেখানো হবে। বুঝছো? আচ্ছা, ইন্টারমিডিয়েট কলাম কি মানে কংক্রিটের জন্য হয় নাকি স্টিলের জন্য হয়?
স্যার এটা তো জানি না, তবে ই করা হয়েছিল যে ইন্টারমিডিয়েট কলামে ক্রাশিং ফেলিওর প্লাস বাকলিং ফেলিওর দুইটাই একসাথে দেখা যায়। হম। না আমাদের ওটা এই কোর্সে যখন হয়তো পারে তোমার থার্ড ইয়ারে দেখানো হইতে পারে, এই কোর্সে দেখানো হবে না, মানে এমনি অনেক বড় তো টপিকটা এই কারণে। আচ্ছা, তো এই দেখো, এই যে বাকলিং করতেছে, ঠিক আছে, কারণটা কি? কারণ ওনার হাতের কলামটা হচ্ছে হলো কি কোনো লম্বা, আর পাশে হচ্ছে হলো কম্প্রেসিভ ফেলিয়ার। এটা হচ্ছে কি, এই যে উপর থেকে লোড দেওয়ার কারণে জিনিসটা একেবারে ভিতর থেকে ফেটে গেল, ভিতর থেকে ফেটে গেল। এই দেখো, উনি লোড দেওয়ার কারণে, হ্যাঁ, এই উপর থেকে লোড দেবে, পুরো জিনিসটা ফেটে যাবে। দেখো উনি কিছু করার নাকি, এখানে দেখি তো। ওই যে হাতুড়িতে মানে পিটাবো মনে একটা। এই যে। তো এটা হচ্ছে তোমার কম্প্রেসিভ ফেলিয়ার, ঠিক আছে। সো একটা ছিল কম্প্রেসিভ, একটা ছিল আমাদের হচ্ছে হলো বাকলিং। তো এটা কি বোঝা যায়, তোমার যেটা আমাদের লং কলাম সেটাকে বলতেছে বাকলিং করে, শর্ট কলাম হচ্ছে হলো আমরা বলতেছি হলো যে কম্প্রেসিভ ফেলিয়ার হয়। তো লং শর্ট নট অনলি লেন্থ, তোমার অ্যাকচুয়ালি দেখতে হবে এই জিনিসটা, স্লেন্ডারনেস রেশিও KL/R, ঠিক আছে। তো এই কে হচ্ছে আমাদের একটা ভ্যালু, যেটা হলো তোমার ডিপেন্ড করে অন দা কি, যে এন্ড কন্ডিশন, যে এই কলামের এখানে কি ফিক্স সাপোর্ট আর এখানে কি হিঞ্জ সাপোর্ট, তাহলে কে এর মান একটা হবে। অথবা তুমি কলামে করে দুইটাই হিঞ্জ সাপোর্ট, তাহলে কে মান আটটা হবে। তো এটা হচ্ছে কে মান ডিপেন্ড করে অন দা সাপোর্ট কন্ডিশন। এল হচ্ছে তোমার এটা লেন্থ, আর আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন। তো আর আর এর এটা হচ্ছে তোমার যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস টু ক্রস সেকশন এরিয়া ইনটু আর স্কয়ার। তো তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া আগে বের করবা, তারপরে এ দিয়ে ভাগ দিবা, ক্রস সেকশন এরিয়া দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি আর এর মানটা পাচ্ছ। সেটা এখানে বসাই দিলে তুমি KL/R পাচ্ছ। এটা যদি 45 থেকে বেশি হয় তাহলে আমার লং কলাম ধরা হয়, আর এর চেয়ে কম হলে ধরা হচ্ছে হলো শর্ট কলাম ধরা হয়। তো এটা হচ্ছে তোমার একটা ক্রাইটেরিয়া যেখানে তুমি ঠিক করতে পারবা ওয়েদার উইল ইট বি লং অর শর্ট। আচ্ছা, আর এখানে বলা আছে সাবজেক্ট টু কম্প্রেসিভ বাকলিং বলা আছে এখানে। আচ্ছা, ফর এক্সাম্পল, এখান থেকে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার এইটা হচ্ছে লং লং কলাম, আর এইটা হচ্ছে শর্ট কলাম। হ্যাঁ, মনে হচ্ছে এটা, কিন্তু এটা আমাদের KL/R দেখেও আমাদের হচ্ছে হলো অ্যাকচুয়ালি বের করতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের এই দুটো ইয়ে গেল। অ্যাজ ইউজুয়াল এগুলা আমি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এগুলা তোমাদের আমি ইনশাল্লাহ দিয়ে দেবো রিপোর্টের ওখানে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে হলো এখানে যে কিভাবে এই কনস্ট্রাকশনটা করতে হয়। তো তোমার জানো যে অ্যাজ ইউজুয়াল যে কোনো, মানে এখানে কনস্ট্রাকশন করার আগে মানে আগে একটা সলিড একটা বেস থাকতে হবে। সো যেমন তোমার লিঙ্ক তো চেষ্টা করে আমাদের ফাউন্ডেশন বানানোর আগে আগে আমার কি মাটিটা আগে ফ্ল্যাট করা লাগছে, মাটি ফ্ল্যাট করা লাগছে, তারপরে কি, তারপর হচ্ছে হলো আমাদের এর উপর হচ্ছে হলো ওই যে ব্রিক ফ্ল্যাট সোলিং বা হোয়াট এভার, বা তারপরে ওই যে কি তার আগে বলে একটা পলি দিয়ে নিতে হবে না পলি। স্যার? হ্যাঁ, এক্স্যাক্টলি এগুলো বলতেছি, মানে আগে তোমার মানে মাটিটাকে আগে তোমার একটা ফ্ল্যাট প্রিপারেশন করা লাগছে, প্লাস পানি যে না ঢোকে সব ঠিকঠাক করার পর তারপর হচ্ছিল আমি হচ্ছিল বানানো শুরু করতে পারছি। এখন আমরা বলো যে কলাম তৈরি করার আগে তাহলে আমার কি করতে হবে আগে আমার? স্যার মাটি কাটতে হবে স্যার, মাটিটা সমান করে নিয়ে স্যার নিচে বেস বানাতে হবে, এবং ওখানে স্যার পলি দিয়ে নিয়ে উপর হচ্ছে বিএফএস, তারপরে সিসি, তারপরে স্যার রিইনফোর্সমেন্ট দিয়ে ঢালাই দিয়ে আহ, বানাইতে হবে স্যার এটা। কলামটা, আচ্ছা ঠিক আছে, জি তোমার ফুল ইয়া হয় না, আমি অ্যাড করে দিই। কলাম বানানোর আগে আগে আমার ফুটিং বানাতে হবে, এটা হলো সিম্পল কথা। আগে ফুটিং, এর উপর হচ্ছে কলাম থাকতে হবে। এখন যেহেতু ফুটিং এর নিচে অলরেডি ফ্ল্যাট ট্যাট সব করে আসছি, তো আমি অ্যাসিউম করতেছি ফুটিংটা আমার ফ্ল্যাট আছে, ঠিক আছে। এই জন্য আমার ফুটিং এর উপরে আমার এক্সট্রা করে আবার বিএফএস সোলিং দেওয়া লাগে না, কারণ আমি অ্যাসিউম করতেছি ফুটিংটা আমি ফ্ল্যাটই বানাইছি আমি। এই জন্য ফুটিং এর উপর ডিরেক্ট হচ্ছে আমি এখানে কলামটা দিয়ে দিচ্ছি আমি এখানে, ঠিক আছে। কলামটা ডিরেক্ট ফুটিং এর উপর এভাবে আমার দিয়ে দেওয়া হবে। সো তোমার লাস্ট ক্লাসে তুমি দেখছিলা যে কলামের রড এবং ফুটিং এর রড একত্রে কিন্তু আমার ইয়া করা হয়, বসানো হয়,
বসানোর পর ফুটিং এর আমাদের এই এই পার্টটা হচ্ছিল আমাদের, এই ফুটিং এর পার্টটা হচ্ছে আমাদের ঢালাই করে দেওয়া হচ্ছে। তার কথা হচ্ছে কলাম ঢালাই করা বলতে এমন দেখা যায় যে সাপোজ কিছু দূর কলামের আমাদের আহ অল্প একটু ধরো 2-1 ফুট আমাদের করা হয়, এর উপরে রড গুলো এখানে বাইরে এখানে এক্সপোজ থাকে, ঠিক আছে, এক্সপোজ থাকে। মানে কাজটা হচ্ছে যে আমাদের আহ, পরবর্তী সময় আমরা হচ্ছে এখন এই উপর থেকে হলো আমাদের পরে আমাদের কনস্ট্রাকশন শুরু করব, ঠিক আছে। সো এখন যেটা করতে পারে যে অনেকে ধরে যে রড এতটুকু রাখে শুরুতে, এত কম রাখে, অনেকে আবার এত বড় রাখে। যদি রড তুমি যদি ধরে রাখতে পারো তাহলে ঠিক আছে, এই যেমন এগুলো যে ধরে রাখতেছে এখানে, ধরে রাখতে পারলে ঠিক আছে, না রাখতে পারলে আমাদের কিন্তু এই 2-1 ফিট রাখলে এনাফ, মানে ফুটিং এর উপরে। পরে আমরা হচ্ছে আমরা আবার এখান থেকে আবার ঢালাই করা শুরু করবো। আচ্ছা, তো এখানে দেখো যে এই কলামের রড গুলো প্লেসমেন্ট করা হয়েছে আমাদের এখানে। আহ তো রড গুলো এখানে কি কি আছে এখানে বলছে যে রড গুলা একটা হলো ভার্টিক্যাল রড। ভার্টিক্যাল রড মানে কি বলে দেখতে পাচ্ছি এখানে, এই যে এই রড গুলো হচ্ছে ভার্টিক্যাল রড, ঠিক আছে, দিস ইজ কল্ড ভার্টিক্যাল রড। আরটা দেখো যে এরকম এরকম পেঁচানো আছে, এগুলো হচ্ছে আমাদের স্টিরাপ। তো দুটা নিয়ে কথাবার্তা বলছে এখানে। তো শুরুতে বলতে ভার্টিক্যাল রড মিনিমাম আমার 4টা থাকতে হবে, ইফ ইটস রেক্টাঙ্গুলার স্যার কলাম। একটা কোশ্চেন ছিল স্যার। আর সার্কুলার কলাম আমার 6টা স্যার থাকতে হবে। টাই রড আর হ্যাঁ, স্যার টাই রড আর স্টিরাপের মধ্যে পার্থক্যটা স্যার? টাই রড আর স্টিরাপের মধ্যে পার্থক্য হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি আসলে ভুল করে এখানে মানে স্টিরাপ বলছি। তোমার অ্যাকচুয়ালি দুইটার ফাংশন সেম, কিন্তু বিমের মধ্যে এগুলোকে স্টিরাপ বলে। হ্যাঁ, বিমেরটাকে স্টিরাপ বলে আর কলামের গুলাকে টাই বলে, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে। আমি মনে হচ্ছে মনে হয় মনে মধ্যে ভুল করে ইন্টারচেঞ্জ করে ফেলাই, কলামের গুলাকে টাই বলে, ঠিক আছে, আর বিম গুলাকে আমার স্টিরাপ বলে, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, তো এখানে মিনিমাম কি বলছে, 4টা মেইন বা রেক্টেঙ্গুলার, 6টা মেইন সার্কুলার কলাম। সেটা চেহারা দেখতে কেমন, সাপোজ ধরো এখানে এই রেক্টেঙ্গুলার কলাম মিনিমাম আমাদের 4 কর্নারে 4টা থাকবে, মিনিমাম থাকতে হবে আমার। আর এই কি বলে এখানে আমাদের 6টা থাকতে হবে, 1 2 3, মিনিমাম আমার 6টা থাকতে হবে আমাদের এখানে। আচ্ছা, আর এই লালটা হচ্ছে আমাদের এখানে, এই লাল জিনিসটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে হলো টাই, ঠিক আছে, লালটা হচ্ছে আমাদের টাই। আচ্ছা, নেক্সট দিকে আর কি বলছে এখানে। আচ্ছা, তো এখানে ধরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে যে ওভারল্যাপিং মানে কি, কেন করা হয়, এটা কিভাবে করা হয়, ঠিক আছে। তার মানে কি, কেন করা হয়, কিভাবে করা হয়, তো সেটা বলা হচ্ছে এখানে। সো সাপোজ আমি যেটা বললাম যে কিছু দূর আমাদের এখানে রড রাখা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে কিছু দূর রড রাখা হচ্ছে, এর রাখার পর তারপর আমার তো আবার কন্টিনিউ করতে হবে। তো তার মানে কি, আগে তো আমার এখান থেকে আবার আগে সবাইকে রড বাড়াইতে হবে, রড বাড়াইতে হবে, এটা একটা কেস। আবার চিন্তা করো, তুমি তো বলো না যে আমি আমি সাপোজ আগে থেকে রড বাড়া রাখলাম, কিন্তু তুমি কতটুকু বাড়াতে পারবা, তুমি তো সারা জীবন তো বাড়াতে পারবা না, রডের তো একটা লিমিট আছে। আবার সারা জীবন উপরে উঠতে পারবা না। তোমার সাপোজ যদি রড যদি তোমার কি বলে 30 ফিট হয়, তাহলে তুমি 30 ফিট কিন্তু উঠানো সম্ভব না। কারণ কথা হচ্ছে তুমি জাস্ট উঠালে হবে না, তোমার যদি ধরে না রাখতে হবে, দেখা যাবে একদিকে বেঁকে গেছে, এ বেঁকে যাবে জিনিসটা। বেঁকে গেলে তো তুমি তুমি তো কনস্ট্রাকশন তুমি তো করতে পারবে না। সেই জন্য একটা ম্যানেজেবল হাইট পর্যন্ত হচ্ছে তারপর আমরা রডটাকে এক্সপোজ রাখি। তারপর ধরো যে এতটুকু হাইটের রড, মানে এতটুকু রড আমরা সবাই ঢালাই করি, ঢালাই করার পর আমরা আবার রড দিই, আবার ঢালাই করি, ঠিক আছে। তো এইভাবে হলো কাজগুলা করা হয়। তো এখন তুমি যে বললাম যে তুমি একটা এক্সিস্টিং রড আছে, এর সাথে তুমি নতুন রড জয়নিং করতেছো, জয়নিং, এটা হচ্ছে ওভারল্যাপিং করা। চিন্তা করতে এরকম যে সাপোজ তোমার এটা তোমার হাত, ঠিক আছে, তা যেটা মানব মতো মানুষ কি করে, আরেকজন এখানে একটা হাত রাখে, তো এটা মানে কি এখানে একটা ওভারল্যাপিং করছে আমাদের এখানে। সো সেম থিং এখানে, তোমার একটা রডকে ওভারল্যাপিং করতেছে। তার মানে যে ওভারল্যাপিং এর কারণে কি হচ্ছে যে এই যে এখান থেকে যে লোডটা আসতেছে, ঠিক আছে, লোডটা আস্তে আস্তে এই রড থেকে এখন এই রডে ট্রান্সফার হয়ে গেল, তখন এই রড দিয়ে আবার ক্যারি হবে, তারপর এই রডটা আবার আরেকটার সাথে ওভারল্যাপিং আছে, তখন সেটার লগে আবার ক্যারি হয়ে যাবে। এইভাবে হচ্ছে হলো আমাদের
ওভারল্যাপিং কাজটা চলতেছে। তো ওভারল্যাপিং মানে কি অ্যাকচুয়ালি যে তোমার ইট ইজ যে কি দ্য প্রসেস বা ধরো ওয়্যার তোমার দ্য টু রডস, হ্যাঁ, এই যে ইন্টারসেক্ট করে এবং একটা রড আরেকটা রডকে আমার লোডটা ট্রান্সফার করে দিচ্ছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি দুটো, এই একটা উপরের রড, ঠিক আছে, এই হচ্ছে নিচের রড, এখানে এসে আমাদের কিন্তু ওভারল্যাপিং করছে। তো আমি একটু ভেতরে ঢুকি আমি, দুইটা রড ধরো ইনিশিয়ালি ধরো এভাবে আসছে, এই একটা রড এখানে সেম ভার্টিক্যাল লাইন বরাবর, ঠিক আছে, একটা রড এখানে আছে। তুমি যদি এই দুটো রড যদি এখানে মিট করে দাও, এই জায়গায় ধর পসিবল না মিট করা যাবে। তো কি করতে হয় আমার, আমার এই রডটাকে একটু এইদিকে টান দিতে হয়, এদিকে বাঁকাইতে হয়, ঠিক আছে, এদিকে বাঁকাই দিলে তারপর এখন ইয়াবে হচ্ছে এখন ইয়ে করা যেত। তাই ইউ ক্যান সি হিয়ার, এই রডটা আমার এসে এদিকে বাঁকাই দিছে, ঠিক আছে, বাঁকাই দিছে, কিন্তু দেখো যে এই অ্যালাইনমেন্টটা কিন্তু সেম অ্যালাইনমেন্ট। সো হোয়াট এভার এখানে আমাদের আশা করা হয়, তারপর আমাদের এখানে জয়েন করা হচ্ছে। তো জয়েন্টটা কিভাবে করা হচ্ছে দেখো, যদি একটা ভেতরে ঢুকি আমি, এখানে দেখতে পাচ্ছি আমার কি একটা তার আছে, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের জিআই তার, গ্যালভানাইজড আয়রন, চিকন চিকন তার, এগুলা তার দিয়ে জয়েন করা যায়। আবার তুমি লাস্ট ক্লাসে দেখছিলে একটা কোন একটা ভিডিও দেখছিলা যে আমার এদিক দিয়ে এই যে এই ফাঁকাটা আমার ওয়েল্ডিং করা যায়, ওয়েল্ডিং করতে হবে তাহলে জয়েন হয়ে গেল। সো অনেক সময় তার দিয়ে আটকায়, অনেক সময় জয়েন করে, অনেক সময় কম্বিনেশন ইউজ করে। এটা করে আমাদের হচ্ছে হলো ওভারল্যাপিংটা এখানে করা হচ্ছে। আচ্ছা আজকে এখানে কি অবস্থা, এখানে তো সেম কাজ করছে আই গেস। আচ্ছা, তো ওই ওভারল্যাপিংটা করার পর তারপরে ইয়াটা হচ্ছে আমাদের, এখন আমাদের রডের চারিদিকে আমাদের এখন টাই বসাতে হবে। তো টাই মানে কি, টাই হচ্ছে এই যে এই মেম্বার গুলা, এই যে এই চারিদিকে যে মেম্বার গুলা যে ইয়া আছে আমাদের এখানে, এটাকে আমরা টাই বলেছি। সো দেখো টাই গুলা কিভাবে ধরে আছে, টাই গুলা কিন্তু সেম থিং, আইদার তুমি ওয়েল্ডিং করতে পারো বা তুমি কিন্তু এখানে তোমার কি জিআই আয়রন তুমি কি ধরে রাখতে পারো, ঠিক আছে। তো এই টাই গুলা কেন দেওয়া হচ্ছে, টাই গুলার তিনটা মনে হয় কারণ আছে, দাঁড়া একটু দেখি কোথায় লেখা আছে এখানে। আর একসাথে ধরে রাখার জন্য স্যার এরকম। হ্যাঁ হ্যাঁ, ধরে রাখার জন্য এখানে বলা আছে। হ্যাঁ, মেইন কথা হচ্ছে ধরে রাখার জন্য। এই যে তুমি যদি চিন্তা করে দেখো যে এগুলা একটা একগুচ্ছ ফুলের মতো, চিন্তা করে দেখো এই ফুলগুলো যদি আমি যদি রাবার ব্যান্ড না বেঁধে রাখি, তাহলে ফুলগুলো কিন্তু এরকম ছড়া ছিঁড়ে যাবে, একটা ফুলদানির মধ্যে ফুল কিন্তু ছড়া ছিঁড়ে যায় ফুলদানির মধ্যে। তো আমি যদি ফুলগুলো যদি আমি একেবারে স্ট্রেট রাখতো তাহলে কি করতাম, আমার রাবার ব্যান্ড বা হোয়াট এভার বা কস্টিপ দিয়ে কিন্তু আটকা রাখতে হয়। তো ওই কস্টিপটা কিন্তু চিন্তা করতে পারে টায়ার মতো, ঠিক আছে। এই টায়ার কাজ হচ্ছে তোমার এই রড গুলা যেন আমাদের যে ভার্টিক্যাল যে আছে, আমার এই রড গুলা কিন্তু টাই না থাকলে দেখা যাবে একটা এদিক চলে গেছে একটা এদিক চলে গেছে, তাহলে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক থাকবে না, ঠিক আছে, অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক থাকবে না। সেকেন্ড কথা হলো বার্স্টিং আউট এফেক্ট, এটা একটা বাজে জিনিস, যে হলো কি যে তোমার মানে অনেক সময় মানে অল্প লোডের কারণে দেখা গেল এই রড গুলা কলাম থেকে বের হয়ে গেছে, তাহলে তো কলামটা ফেল হয়ে গেল। তো দিস ইজ কল বার্স্টিং আউট এফেক্ট, অল্প লোড দেওয়ার ফলে আমার রডটা কলাম থেকে বের হয়ে গেছে। আর থার্ড হচ্ছে টু টেক দ্য শিয়ার। হ্যাঁ, তো টু টেক দ্য শিয়ার মানে কি, দেখো যে এই রড গুলা এভাবে আছে। সো আমি চেষ্টা করলে এদিক দিয়ে ফোর্স দিলে বা এদিক দিয়ে ফোর্স দিলে এই রডকে টলানো সম্ভব না, মানে এভাবে টলানো ভার্টিক্যাল টলানো সম্ভব না, কিন্তু কিন্তু ইজিলি কিন্তু ধাক্কা দিলে কিন্তু এই রড গুলা কিন্তু কি এদিকে কিন্তু সরতে পারে, এদিকে সরে যেতে পারে, ঠিক আছে, এই লম্বা রড গুলা। এদিকে যে আমার জন্য এদিকে সরবে কখন, যদি আমার শিয়ার ফোর্স আসে। তার মানে এই রড গুলো যদি শিয়ার না নিতে পারে তাহলে কিন্তু কি এভাবে নড়ে যাবে, এদিকে নড়ে যাবে বা এদিকে নড়ে যাবে। তো এটা প্রিভেন্ট করার জন্য আমার টাই দেওয়া হচ্ছে। বাট তাহলে টায়ার মধ্যে হচ্ছে হলো আমার মানে মানে টাই হচ্ছে হলো এই রডের নড়াচড়া গুলো হচ্ছে হলো প্রিভেন্ট করতেছে। যেহেতু দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আটকা রাখছে আমাদের এখানে, ঠিক আছে, আটকা রাখছে। প্লাস দেখো আরেকটা ইয়া হলো
এই যে আরেকটা ইয়া দেখো যে সাপোজ যে এই সাইডটা, সাপোজ ধরো এই সাইডটা, ঠিক আছে, রড গুলো এখানে দেওয়ার চেষ্টা করলে টাই কিন্তু এখানে আটকা রাখতেছে এখানে। তো এই কারণগুলোর জন্য আমাদের হচ্ছে হলো এই টাই দেওয়া হচ্ছে। যে ওয়ার ইজ গিভেন পেজ 47। ওই তো আবার এখানে বলা আছে যে আর মানে কি দেখতে কেমন এর বলা আছে। আচ্ছা, তো এরপরে এখন নেক্সট কথা হলো হুক মানে কি। হুকটা হচ্ছে এরকম, এই দেখো এই ধরো এই রডটা, হ্যাঁ, এই রডটা গিয়ে এই যেখানে গেছে, তো এটার বলতে হুক বলেছি আমি। আবার ধরো যে এই উপরের রডটা গিয়ে উপর বা whatever, নিচের রডটা গিয়ে এই যেখান থেকে করছে, তো এগুলো হচ্ছে হুক বলতেছে। তো হুকটা কেন দেওয়া হচ্ছে, হুকটা কারণ দেখো যে চিন্তা করে এটা একটা রাবার ব্যান্ডের মতো, ঠিক আছে, তো এই রড গুলো এই যে ভার্টিক্যাল বার সেটা কিন্তু বাইরের দিকে কিন্তু পুশ করতেছে। তো তুমি যদি ভালো মতো হুক না দাও তাহলে তো এটা তো ছুটে যাবে এটা আমার। তো এই টাই বারটা যেন না ছুটে যায়, হ্যাঁ, মানে এই টাই যে গ্রিপটা আমি যে শক্ত করে গ্রিপ দিয়ে রাখলাম রড গুলোর উপর টাই দিয়ে, টাই তো ছুটে যাবে, যে না ছুটে যায় সে কারণে এখানে কিন্তু হুক দিয়ে রাখছে আমার এখানে। তো হুকের অ্যাঙ্গেলটা বলতে কত শুড বি 40 হবে 135। এই কথাটা মানে কি, দাঁড়া তোমাকে একটা হুকেরটা দেখাই, এখানে আছে না। আহ, আচ্ছা বলো না, আমি আমি তাহলে এই এখান থেকে এখানে আঁকি আমি। ধরো ধরো এরকম কিছু একটা হইলো যে একটা এদিক দিয়ে হইলো, ঠিক আছে, এটা গিয়ে এদিকে আসছে, এটা গিয়ে এদিকে আসছে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো একদিক দিয়ে চিন্তা করলে 45, আর তুমি যদি এভাবে চিন্তা করো একটা স্ট্রেট লাইন, তাহলে এদিকে হচ্ছে 180 মাইনাস 45 মানে হচ্ছে 135। তো 45 ডিগ্রি আর 135 হচ্ছে অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে, ঠিক আছে। তো এ হচ্ছে হলো তোমার হুক গুলো দেওয়া হয়। আরো অনেক অ্যাঙ্গেল আছে, 30 ডিগ্রি আছে, বাট ইউজুয়ালি আমরা 45 ডিগ্রিতে আমরা এই হুক গুলো আমরা দিয়ে থাকি আমরা। আর তোমাদের একটা প্রশ্ন আসতে পারে তাহলে, স্যার তাহলে আমরা এখানে কি করি, এই যে মানে এই যে কি বলে সার্কুলার কলাম, সার্কুলার কলমে আমরা কি হুক দেওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। তারপর ধরো একটা এভাবে আসছে, একটা দিয়ে এভাবে আসছে, এটা দেওয়া যায়, কিন্তু মোর কমনলি আমরা কি করি, পুরার এই পুরা যে এই টাইটাকে এটা আমরা কন্টিনিউ করি এভাবে। একটা হলো এরকম করা দেখো, একটা হলো টাই গুলো এভাবে দেওয়া, আরটা হলো কি এটা পুরো এটা কন্টিনিউ করা। কন্টিনিউ করে এটা বলছি স্পাইরাল বলছি। আমরা ইউজুয়ালি আমরা এটা আরো মোর কমনলি করি, তাহলে আমাদের কষ্ট করে হুক দেওয়া লাগে না, ঠিক আছে। যে প্রতিবার হুক দেওয়া হচ্ছে কষ্টকর, হুক না করে আমরা জাস্ট পুরোটা একটা স্পাইরাল মারে দিই আমরা। আচ্ছা, তো আহ আচ্ছা তাহলে আমি দেখি এখানে কি লিখছি এরপর। আচ্ছা, তো তুমি এখানে বুঝলে যে ওভারল্যাপিং কেন করা হচ্ছে, হ্যাঁ, কিভাবে করা হচ্ছে সেটাও বুঝছো। আহ আরো কিছু এখানে কথাবার্তা আছে। আচ্ছা, তো প্রথমে কি বলছে এখানে, প্রোভাইডেড মেইনলি উইথ মিড স্প্যান ওভারল্যাপিং সাফিসিয়েন্ট লেন্থ টাইড উইথ ওয়্যার, এটা অলরেডি করছিলাম আমরা। নট অল রডস ফ্ল্যাশের সেম লেভেল এবং নেট সাপোর্ট, ঠিক আছে, ওকে। তাহলে এগুলা একটু বলি আমি। ওভারল্যাপিং করা হচ্ছে, ধরো ওভারল্যাপিং করা হইলো, তাহলে বোঝা যাচ্ছে যে একটা পুরো বিল্ডিং এর সাপোজ ধরো বিশাল একটা কলাম যদি হয়, এই কলামের উইকেস্ট পয়েন্টটা তাহলে কোনটা হবে? ডেফিনেটলি এই পার্টটা হবে। দিস ইজ দ্য উইকেস্ট পয়েন্ট অফ দ্য কলাম। এখন আমি যদি এই উইকেস্ট পয়েন্টটা, আমার তো দিতে হবে, কিছু করার না, যদি এটা বিশাল কলাম হয়, তাহলে আমার চেষ্টা থাকবে যে এটা এমন জায়গায় দিব যাতে করে আমার কলাম ফেলিওর যেন কম হয়। মানে আমার আমার কিন্তু আই এম ফ্রি টু চুজ যে কোন জায়গায় আমি ওভারল্যাপিং করব। আমি চাইলে কিন্তু
আমি চাইলে কিন্তু এরকম করতে পারতাম, যে ওভারল্যাপিংটা এই বরাবর করতে পারতাম, অথবা চাইলে এই বরাবর করা যেত। এগুলো হচ্ছে সাপোর্টের কাছাকাছি। অথবা যেটা এখানে আমাদের সবাই রিকমেন্ড করি আমরা, এই বইতে বলছে, এটা হচ্ছে মিড স্প্যানে করলে বেস্ট হবে। তো এটা এটা কেন বলতেছি, এটা আমাকে ইচ্ছা মতো কেন চুজ করা যাচ্ছে না, কারণটা হচ্ছে মিড স্প্যানে দিলে আমাদের ফেইলিওরটা সবচেয়ে কম হবে, সবচেয়ে কম চান্স। তো কেন সবচেয়ে কম চান্স? কারণ মিড স্প্যানে আমাদের ফোর্স গুলো সবচেয়ে কম হয়। এই এইখানে আর এই জায়গায় সাপোর্টের মধ্যে তোমার ধরো শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলো বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলো, তুমি দেখলে বুঝবা যে সাপোজ একটা ডায়াগ্রাম আছে এখানে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আছে এখানে। তো এই শিয়ার ফোর্সটা হচ্ছে আমাদের জিরো, ঠিক আছে, এই জায়গায় জিরো, এই জায়গায় জিরো, এখানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম। তো বেন্ডিং মোমেন্টে কিন্তু সেরকম কাজ করতে পারে। সো যেহেতু এখানে জিরো, তাহলে আমাদের কি মাঝ বরাবর আমাদের যদি এই যে কি বলে ল্যাপিং করে, তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু ফেলিয়ার হওয়ার চান্স কম। তার মানে যেখানে আমাদের ফোর্স টোর্স বা স্ট্রেস জিরো থাকবে, সেখানে আমাদের কিন্তু ল্যাপিং করলে বেস্ট আমি রেজাল্ট পাবো। তো কতটুকু কোন জায়গার তাহলে জুড়ে আমার তাহলে ল্যাপিং করলে বেস্ট বলছে মিড স্প্যান। মিড স্প্যানটা একেবারে মাঝ বরাবর তো পা তো মানে একেবারে মানে স্কেল দিয়ে দাগটা তো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, ওটা না করে কি কি করতে পারি আমরা, একটা রুল অফ থাম, সাপোজ ধরো যে এখান থেকে 1/4 আর এখান থেকে 1/4 বাদ দিয়ে বাকিটুকু L/2। তো এই মাঝখানের জায়গাটুকু আমরা হচ্ছে হলো ওভারল্যাপিং এর জন্য আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এই মাঝখানের জায়গাটুকু আমরা ওভারল্যাপিং ইউজ করতে পারি। তারপরে প্রোভাইড মেইনলি ইন এ মিড স্প্যান। হ্যাঁ, ওভারল্যাপ ইন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। এটা আবার যেমন ধরো তোমার সাপোজ চিন্তা করতে হবে মানবন্ধনের মতো। তো তোমার সাপোজ যদি জাস্ট একটা আঙ্গুল ধরে কি মানবন্ধন করা সম্ভব? সম্ভব তো না। তার মানে কি একটা তুমি হচ্ছে আরেকজনের হাত তোমার সাফিসিয়েন্টলি তোমার ধরতে হবে তোমার, তাহলে তোমার একটা স্ট্রং গ্রিপ পাবে আরেকজনের সাথে। সেম থিং এখানে, তোমার এই ওয়্যার এবং এই ওয়্যার, এই যে এই লেনটা, এই ওভারল্যাপিং লেনটা কি আমার একটা এনাফ থাকতে হবে। এনাফ যদি না থাকে তাহলে কিন্তু কি ভালো মতো কিন্তু এখানে কিন্তু স্ট্রেংথ ডেভেলপ করবে না। তো সেটাই বলছে ওভারল্যাপিং সাফিসিয়েন্ট আমার বলছে। আচ্ছা, টায়ার বলছে, আর এটা বলছে নট অল রডস আর স্প্লাইস এট দ্য সেম লেভেল। আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে সাপোজ, আচ্ছা এটা আমি এখান থেকে দেখাই আমি। এখানে দেখাই আমি। So, আমি বললাম যে আমি এখান থেকে এটার মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমি হচ্ছে হলো ওভারল্যাপিং করবো। ধরো একটা কলাম, একটা রড, একটা কলাম মধ্যে মিনিমাম 4টা রড থাকে, 4 রড, ঠিক আছে। সাপোজ একটা রড আমি এই লেভেলে করলাম, স্প্লাইসিং করলাম, আরেকটা রড আমি এরকম করবো। ঠিক আছে, তাহলে দেখো একটা লেভেল হচ্ছে এই জায়গায়, আরেকটা লেভেল হচ্ছে এই জায়গায়। তাহলে 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 জিনিসটা হচ্ছে আমি সবগুলো যদি একই লেভেলে করতাম, তাহলে কিন্তু সবগুলো কিন্তু একই প্লেনে কিন্তু ভাঙার চান্স ছিল। প্লেন মানে কি, তুমি যদি এখান থেকে সাপোজ একটা কার্ডবোর্ড একটা ঢুকাই দিতা, একটা কার্ডবোর্ড পেপার ঢুকাই দিতা, মনে হতো কি কার্ডবোর্ড পেপারটা মনে হয় এখান থেকে পাস করে গেছে। যদি পাস করে তাহলে তাহলে বুঝতে হবে যে আমার প্রতিটা রড আমাদের কি আমাদের সব প্রতিটা রড আমাদের একই লেভেলে স্প্লাইসিং করা আছে, তাহলে কিন্তু ওই প্লেনটা কিন্তু খুবই উইক হয়ে যেত। তো সেটা না করে কি করছে আমি, আলাদা লেভেল হচ্ছে আমি স্প্লাইসিং করছি, একটা এখানে একটা এখানে, একটা সাপোজ এখানে করলাম, ঠিক আছে, একটা সাপোজ এই জায়গায় করলাম। সো নট অল রডস সেম লেভেলে করা হয় না, কিন্তু এই রিজিয়নটা কিন্তু সেম, দ্য রিজিয়ন ইজ সেম। এই রিজিয়নের মধ্যে করা হয়, কিন্তু একটা এই লেভেলে, একটা এই লেভেলে, একটা এই লেভেলে, একটা এই লেভেলে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের স্প্লাইসিংটা করা হচ্ছে। লাস্ট ওয়ানটা বলছে এভার নিয়ার সাপোর্ট, এটা স্বাভাবিক, মানে এটা আর এটা হচ্ছে তোমার কাছাকাছি পয়েন্ট। সাপোর্টে আমাদের কিন্তু বেশি বড় বেশি বেশি ফোর্স থাকে। হ্যাঁ, সো এখানে আমাদের ফেল করার চান্স থাকে, সো আমাদের এখানে কিন্তু স্প্লাইসিং করা হয় না। আচ্ছা, স্প্লাইসিং অফ মেইন রড। আচ্ছা, তাহলে এই পার্টটা বুঝছো, স্প্লাইসিং রড।
আচ্ছা, রুল অফ থামটা কি? মানে মানে সাপোজ মানে কতটুকু আমাদের ল্যাপিং করা উচিত? রুল অফ থামটা হচ্ছে ল্যাপিং লেন্থ হচ্ছে 40 to 50 অফ বার ডায়ামিটার। তাহলে এই বার ডায়ামিটার যা থাকবে তার 40 থেকে 50 গুণ হচ্ছে আমাদের কি এই লেন্থ, এই ল্যাপিং লেন্থে থাকতে হবে। এটা হচ্ছে রুল অফ থাম। আচ্ছা, এখানে বলা আছে দেখি বললাম। আচ্ছা, প্লেসমেন্ট অফ টাই বারস। ক্লোজ টাই বারস আর ইউজ নিয়ার সাপোজ ক্লোজ টাই বারস আর ইউজ বাই রোডস ওভারল্যাপ। তো টাই বার গুলো কি ছিল, যে এরকম যে এই ইয়াগুলা, এই মেম্বার গুলা মানে তুমি চাইলে ঘন ঘন দেওয়া যায়, দূরে দূরে দেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মিড স্প্যান, ঠিক আছে, মিড স্প্যান। তো এখানে ঘন ঘন দেওয়া হয়েছে, মানে সাপোর্টে ঘন ঘন দেওয়া হয়েছে। মিড স্প্যানে কিন্তু গ্যাপটা কিন্তু ফাঁকা ফাঁকা আছে। গ্যাপটা মানে কি, যে এই গ্যাপটা, এই গ্যাপটা, ঠিক আছে, এই গ্যাপটা দেখো। তো সাপোর্ট হচ্ছে ঘন ঘন, মিড স্প্যান হচ্ছে ফাঁকা ফাঁকা। এখানে দেখতে পাচ্ছি আবার এই যে ধরো এটা একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট আছে, এখানে এই সাপোর্ট এখানে ঘন ঘন আছে, মেশিন ফাঁকা ফাঁকা আছে। এটা হচ্ছে হলো একটা ইয়া। আর সেকেন্ডটা কি বলছে, যদি আমার ওভারল্যাপিং করা হয় তাহলে ওভারল্যাপিং আবার ঘন ঘন দিতে হবে। তো যেখানে আমি ওভারল্যাপিং করছি সেখানে আবার ঘন ঘন দেওয়া লাগে। আচ্ছা, আর এখানে তোমাদের টাই গুলো টাইপ দেওয়া আছে, রেক্টেঙ্গুলার টাই। এটা হচ্ছে স্পাইরাল টাই। স্পাইরাল টাই যেটা বলছিলাম যে এটা কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ঘুরতে আছে, এটা ঘুরতে আছে এটা। আচ্ছা, তাহলে এতক্ষণ থিওরি গুলো বললাম, তাহলে আমি এখন প্রসেসে যাই আমি। তা প্রথম কাজটা যেটা বললো যে রড গুলা প্লেস করতে হবে। রড গুলা প্লেস করার পর আমাদের টাই যা লাগে দিতে দিবা, ওভারল্যাপিং যা লাগে করবা। করার পর আমাদের হচ্ছে হলো শাটারিং দিয়ে দিব। তো এখান থেকে আমার শাটারিং দেওয়া আছে আমাদের এখানে। শাটারিং দেওয়ার পর আমাদের হচ্ছে এখন কংক্রিট আমাদের ঢালাই করে দিব। এই যে তো দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে হলো কংক্রিট ঢেলেছে এখানে আমাদের এখানে। তো কংক্রিট তুমি এরপর তো তোমার জানোই কংক্রিট ঢেলে দেয়, তারপরে ভাইব্রেটর দিয়ে আমাদের ভয়েড স্পেস আছে নাকি না, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের কি বলে ফিল আপ করে। তো এখানে কিছু কথাবার্তা আছে। ফার্স্ট অফ অল, ভাইব্রেটর আমাদের কতক্ষণ রাখতে হবে? ম্যাক্সিমাম আই গেস 10 সেকেন্ড রাখা যায় একটা পার্টিকুলার স্পটে, তারপর ভাইব্রেটর অফ করে দিতে হয়। ইটস এ বিট লাইক ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিন তো তোমার যে ধরো 10 সেকেন্ডের বেশি তো আমাদের চালানো উচিত না, ঠিক না? একটা পার্টিকুলার টাইম অন করবো অফ করবো, অন করবো অফ করবা। সেম জিনিস যে তোমার 10 সেকেন্ড চালাবা, অফ করবা, তারপর আরেকটা জায়গায় ঢুকাবা, আবার 10 সেকেন্ড চালাবা, আবার অফ করবা। এর কারণটা হচ্ছে তুমি যদি বেশিক্ষণ চালায় রাখো একটা পার্টিকুলার স্পট, সেখান থেকে তাহলে পানিটা বের হয়ে আসবে। তো সেই পানি বের হয়ে আসলে তাহলে তোমার তো রিঅ্যাকশনটা কাজ করবে না। তো এই সমস্যাটার নাম হচ্ছে ব্লিডিং। তো ব্লিডিং মানে কি? ব্লিডিং মানে হচ্ছে তোমার যদি যখন পানিটা বের হয়ে আসে, হ্যাঁ, তো দিস ইজ কল্ড ব্লিডিং। এটা ইউজুয়ালি হয় হলো যদি ভাইব্রেটর যদি তুমি যদি ইয়ে করো, ওই যে ভাইব্রেটর তুমি যদি আচ্ছা আমি আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এখানে ফর্মওয়ার্ক মানে ওয়ান্স তুমি সবগুলো হুক টুক দিয়ে ফেললা, রড টড দিয়ে ফেললা, এরপর আমার শাটারিং দিতে হয়। শাটারিং করার পর তারপর আমাদের হচ্ছে কি এখানে কংক্রিট ঢালাই করতে হয়। তো এখানে ভাইব্রেটর ইউজ করতে হয় ঢালাই করার পর। ভাইব্রেটর তোমার একটা পার্টিকুলার প্লেস 10 সেকেন্ডের বেশি রাখা উচিত না। এর চেয়ে বেশি রাখলে যেটা হয় সেখান থেকে পানি বের হয়ে আসে। এই সমস্যাটার নাম হচ্ছে ব্লিডিং। ব্লিডিং করলে পানি বের হয়ে আসলে তাহলে আমার যে পানিটা লাগার কথা ফর রিয়াকশন, সে পানিটা থাকতেছে না, তাহলে কংক্রিট কিন্তু উইক হয়ে যাবে। সো আমার একটা পার্টিকুলার প্লেস ভাইব্রেটর বেশিক্ষণ রাখা যায় না। এটা হলো একটা কথা। সেকেন্ড কথাটা হচ্ছে ভাইব্রেটর তোমার মানে বেশিক্ষণ মানে ভাইব্রেটর কিন্তু বেশি লম্বা না। একটা কলামের লেন্থ হচ্ছে সাপোজ একটা ফুল কলামের লেন্থ 10 ফিট। এখন তুমি ফুল 10 ফিট তুমি ঢালাই করলা,
ঢালাই করার পর এখন তুমি ভাইব্রেটর ঢুকানোর চেষ্টা করতেছো, একটাতে তুমি ভাও ঢুকাইতে পারলা না। সেকেন্ড কি হতে পারে, তোমার ভাইব্রেটর তুমি যদি ঢুকাইতে পারো তো অনেক সময় লাগবে। আর একটা কথা হলো তোমার ভার্টিক্যালি ভাইব্রেটর ঢুকানো ছাড়া আর কোনো উপায় নেই, ভার্টিক্যালি ঢুকানো ছাড়া। তো এই ভার্টিক্যালি না ঢুকায় আমরা ইউজুয়ালি প্রিফার করি ভাইব্রেটরটা একটা অ্যাঙ্গেলে দিতে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে। এই অ্যাঙ্গেলে দিলে আমার ভাইব্রেশনটা আরো এফিসিয়েন্টলি হয় যদি তুমি ঢুকাইতে পারো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারণ একটা কলাম এত লম্বা করলে আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকাই তাহলে তো আর কলামের শেষ পর্যন্ত আমি বুঝতে পারতেছি না, আমি এই জায়গায় আমি আটকা যাচ্ছি আমি। তার মানে এখানে জিনিসটা হচ্ছে যে, মানে আমার কথাটা হচ্ছে যে কলামটা তুমি একবারে এক চান্সে যদি তুমি 10 ফিট তুমি যদি ঢালাই করো তা সেটা আসলে তো মানে সুবিধার না আমাদের জন্য। আমরা ইনস্টেড যেটা করি 5 ফিট কলাম আগে ঢালাই করি, এর উপরে রড থাকে, আবার 5 ফিট করি। তার মানে এখানে একাধিক লিফটে কাজ করি। লিফট মানে হচ্ছে ঢালাই করা, ঠিক আছে? একাধিকবার ঢালাই করি আমরা এখানে সেম লেন্থ। হ্যাঁ, ধরো ধরো একটা 10 ফিট লেন্থ, সবার আগে আমরা 5 ফিট কাজ করি, এই যে এখানে 5 ফিট কাজ করি। এই 5 ফিট কাজ করার পর আবার দেখো যে কি আবার 5 ফিট কাজ করি, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ জিনিসটা, প্রথম 5 ফিট করে তারপর হচ্ছে আবার 5 ফিট করে। তো এটা সুবিধাটা হচ্ছে তোমার ভাইব্রেটর যদি আমি দিই তাহলে এটা হচ্ছে ব্যাকআপে দেওয়া যায়, এটা ফার্স্ট সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে আমার এখানে সেগ্রিগেশন কিন্তু কম হবে যদি আমি মাল্টিপল লিফটের কাজ করি। সেগ্রিগেশন মানে হচ্ছে আমি যদি বিশাল একটা কলাম তৈরি করি, হ্যাঁ, তাহলে এই লম্বা লেন্থ দিয়ে বড় পার্টিকেল গুলো দেখা যায় নিচে সেটেল করবে আর ছোট পার্টিকেল গুলো উপরে থাকবে। যদি বিশাল একটা আমার লেন্থ হয় তাহলে বড় পার্টিকেল গুলা নিচে যাওয়ার চান্স থাকে বেশি, ওয়াইল ছোট পার্টিকেল গুলো কিন্তু উপর বেশি থাকবে। দিস ইজ কল্ড সেগ্রিগেশন, তাহলে কিন্তু স্ট্রেংথ কমে যাবে। আর থার্ড একটা সমস্যা হচ্ছে এই রিঅ্যাকশন করার ফলে এখানে রিঅ্যাকশন হচ্ছে, হিট তৈরি হচ্ছে। তো তুমি যদি সাফিসিয়েন্টলি পানি না দিতে পারো তাহলে কিন্তু কংক্রিট ক্র্যাক হয়ে যাবে এই হিটের ফলে। এখন এই ক্র্যাক হওয়ার চান্স বাড়ে যদি আমার বিশাল একটা মেম্বার হয়, তার মানে একটা লম্বা একটা কলাম হলে প্রচুর হিট তৈরি হবে, তাহলে আমার ক্র্যাক হওয়ার চান্স বাড়বে। তাহলে আমার ক্র্যাক যদি কমাইতে হয় তাহলে আমার ছোট কলামে কাজ করতে হবে। এই একটা কলাম করব, এটাকে হচ্ছে আমাদের করব কি বলে ওই যে শক্ত হইব, তারপর হচ্ছে এর উপরে উপরে কন্ট্রোল করব, ঠিক আছে? সো মানে এখানে আমাদের টাইম বেশি লাগতেছে ডেফিনেটলি, কিন্তু মানে কলামের স্ট্রেংথ এনশিওর হচ্ছে আর মানে ওয়ার্কারদের সেফটি আমার ঠিক থাকতেছে। তাহলে কংক্রিট কাস্টিংটা করা হচ্ছে মাল্টিপল লিফটে করা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, রিমুভেবল অফ, এরপর লাস্টে হচ্ছে আমাদের রিমুভেবল অফ ফর্ম অফ শাটারিং, মানে এবার হচ্ছে শাটারিং হচ্ছে রিমুভ করে দিতে। এরপর হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে এই কি বলে যে কিউরিং করা হয়। তো কিউরিং তোমার জানো অলরেডি, এখানে পানি ঢালা হয়, এই চারিদিকে পাটের বস্তা দেওয়া হয় যাতে করে আমাদের যেন এই এই কংক্রিট থেকে যেন পানি যেন কম বের হয়ে আসে, কম যেন এভাপোরেট করে। তো এখানে গানি ব্যাগ দেওয়া হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, আর এখানে বলা আছে ভাইব্রেটর কেন ইউজ করা হয়, এখানে বলা আছে 48 ডিগ্রিতে এখানে ইউজ করা হয়, ঠিক আছে? আর ভাইব্রেটর যদি খুব কম ইউজ করি, ভাইব্রেটর যদি কম ইউজ করা হয়, মানে একটা হলো বেশি ইউজ করা, 4 থেকে 5 সেকেন্ড নর্মালি করতে হয়, এর চেয়ে বেশি ইউজ করলে আমাদের পানি চলে আসবে। আর যদি এর চেয়ে কম ইউজ করি তাহলে দেখা যাবে যে আমাদের এখানে ভয়েড রয়ে যাবে, ভয়েড রয়ে গেলে আমাদের এখানে হানিকম তৈরি হবে, ঠিক আছে? হানিকম্বের কারণে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে স্টিলের রাস্টিং হবে। তো হানিকমটা মানে কি, দেখি এখানে দেখে ছবি আছে নাকি এখানে, এই দেখো দেখো এই ব্যাটা কিন্তু ভয়েড ভাইব্রেটিং করতেছে কি হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমি পর্যাপ্ত ভাইব্রেটিং না করলে এখানে দেখা যায় গ্যাপ তৈরি হবে, মনে হচ্ছে মৌচাকের মতো, হানিকমের মতো। এটা কিন্তু খুব উইক কংক্রিট, এবং এটা কিন্তু পড়ে যাবে এবং দেখা যায় ভিতরে রড গুলো এক্সপোজ হয়ে যাবে, তখন কলামটা হচ্ছে আমাদের উইক হয়ে যাবে। আচ্ছা, তো তুমি যেটা করতে পারো যে এখানে, হ্যাঁ, যে তুমি এখানে আবার সিমেন্ট পেস্ট লাগাইতে পারো এই ব্লক গুলা
আটকানোর জন্য সিমেন্ট পেস্ট আমি লাগাই দিলাম, বাট মানে সিমেন্ট পেস্ট লাগানোর ফলে তোমার রাস্টিংটা হবে না, কিন্তু যে স্ট্রেংথে একবার তুমি হারাই ফেলছো সেটা কিন্তু আর গেইন হবে না। আচ্ছা, গেইন হবে না। আর লাস্টে একটা কথা আছে যে গ্রুভ কথাটা মানে কি, মানে জিনিসটা হচ্ছে সাপোজ তুমি একটা একদিনে কংক্রিট কাজ করলা, ধরে এরকম একটা কলাম তুমি বানা রাখছো, আর তোমার নেক্সট দিন কাজটা কি হবে যে ধরো এই রড গুলা সাপোজ আছে, ঠিক আছে সমস্যা নাই, নেক্সট দিন হচ্ছে তোমার এর উপর থেকে তোমার কাজ শুরু করতে, সাপোজ এর উপর থেকে তোমার এই কাজ শুরু করবা। তা এই এই নিউ কংক্রিট আর হচ্ছে ওল্ড কংক্রিট, এখানে তো একটা বন্ডিং রাখতে হবে। এমনি তুমি যদি সার্ফেসটা যদি ফ্ল্যাট রাখো তাহলে তো আর বন্ডিং হচ্ছে না দুই কংক্রিটের মধ্যে। তো দুই কংক্রিটের মধ্যে বন্ডিং রাখার জন্য কি করতে হবে, আমার একটা জায়গায় আমার কংক্রিট ফাঁকা রাখতে হবে। এই জায়গাতে, এই জায়গায় ফাঁকা রাখলে কি হবে, আমি পরের বার যখন কাজ করব নিউ কংক্রিটটা আমার এখানে ঢুকে যাবে, ঠিক আছে। ঢুকে গেলে তাহলে আমার এই জায়গায় একটা বন্ডিং তৈরি হচ্ছে আমাদের এখানে। সো এই বন্ডিংটা দেখি তোমাদের এখানে ছবি আছে নাকি, এটা দেখি একটু আমি। হ্যাঁ, এই যে ছবি আছে এখানটা। সো সো একটা হচ্ছে তোমার ওল্ড কংক্রিট, এটা হচ্ছে ওল্ড কংক্রিট, ঠিক আছে। এখানে কিন্তু একটা ফাঁকা রাখা হয়েছে, আর এর উপর হচ্ছে নিউ কংক্রিটটা কিন্তু ফাঁকা জায়গায় ঢুকে যাচ্ছে। তো এই জায়গাতে বন্ডিং তৈরি হচ্ছে, তো এই জয়েন্টের নাম হচ্ছে টাং এন্ড গ্রুভ জয়েন্ট। এটা কি হবে, এই গ্যাপটা রাখা হয়, রাখা হচ্ছে এভাবে, আমি ঢালাই করার সময় আমি এখানে একটা কাঠের একটা তক্তা রেখে দিব, এই জায়গায় একটা কাঠের তক্তা রেখে দিব। কাঠ কিন্তু কংক্রিটের সাথে রিয়াকশন করে না। সো সাপোজ এই জিনিসটা তাও শক্ত হয়ে গেল, শক্ত হয়ে গেলে কাঠটা আমি উঠাই ফেলবো। যদি আমি উঠাই ফেলি তাহলে কিন্তু এখানে কি আমার একটা গ্যাপ রয়ে যাবে, ওই গ্যাপের মধ্যে হচ্ছে আমার নতুন কংক্রিটটা আমি হচ্ছে হলো ঢালবো। তো এইভাবে হচ্ছে হলো আমাদের রাখা হয়। সো এটা তোমার সাইড ভিউ, আর এটা তোমার টপ ভিউ, ঠিক আছে। এখানে একটা কাঠের তক্তা ছিল, এখানে তক্তা রাখার ফলে তোমার এখানে কি হয়েছে, এখন কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে এখানে। তো এটার ভিতরে এখন আমাদের নতুন করে ঢালা হবে। আচ্ছা, আমার তাহলে এখানে আপাতত কলাম শেষ, কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি না, ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের একটা 5 মিনিট ব্রেক দিলাম, তারপরে চলো আমি বিম দিয়ে শুরু করবো আমি এরপরে। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের ওই যে বিম নিয়ে ইয়া করা হবে। আচ্ছা, আমি তাহলে বিম এর কনসেপ্টের জন্য আবার তো এখানে যাচ্ছি আবার। তোমাদের রিকল করো যে একটা বিম হচ্ছে একটা হরিজন্টাল মেম্বার, এবং বেশিরভাগ যে গ্র্যাভিটি লোড সেটা কিন্তু বিমের উপর অ্যাক্ট করতেছে ট্রান্সভার্স লোড বা শিয়ার, ঠিক আছে, শিয়ার হিসেবে কাজ করতেছে। এই গ্র্যাভিটি লোড গুলা বিমের উপর শিয়ার হিসেবে কাজ করতেছে। আহ, যদি কোনো উইন্ড বা আর্থকোয়েক লোড আসে তাহলে সেটা বিমের উপর অ্যাক্সিয়াল লোড হিসেবে কাজ করবে, কিন্তু সেটা আসলে রেয়ার, ঠিক আছে। তো মোস্ট অফ দ্য কেসে বিমের উপর গ্র্যাভিটি লোড আসে, এবং মোস্ট অফ দ্য কেস বিম বিম অ্যাক্টস এজ এ শিয়ার ফোর্স মেম্বার, আর কলাম অ্যাক্টস এজ এ অ্যাক্সিয়াল লোড মেম্বার। আচ্ছা, তো এখানে লোড ডিস্ট্রিবিউশন পার্টটা দেখানো হচ্ছে যে তুমি স্ল্যাব থেকে আগে বিমে যায়, বিম থেকে যায় কলামে, কলাম থেকে ফাউন্ডেশন দিয়ে এখানে চলে যাচ্ছে। তো এই বিমের যদি ইয়াটা দেখি আমি, দেখতে কেমন, বিম আর দোজ মেম্বার্স হুইচ মেইনলি টেক মোমেন্ট ইন শিয়ার, শিয়ার আসলে মোমেন্ট আসবে। বিম অলসো নিড টু টেক অ্যাক্সিয়াল ফোর্সেস, মাঝে মধ্যে ধরো যে আর্থকুয়েক লোড বা যে ল্যাটারাল ফোর্স যেটা আসে মাঝে মধ্যে এটা আসতে পারে, বাট মেইনলি কিন্তু উপরেরটা হয়। ওকে, এরপর বিম ক্লাসিফিকেশন। এখানে তোমার বলা আছে যে আগের মধ্যে ম্যাটেরিয়াল,
হ্যাঁ, ম্যাটেরিয়াল গুলো অলরেডি আগে তোমার দেখে আসছো যে আরসিসি মানে কি, স্টিল মানে কি, আরেকটা হচ্ছে কি প্রি স্ট্রেস, এগুলো অলরেডি আমি আলোচনা করে আছি কলামের মধ্যে। আর এখানে স্ট্রাকচারাল বিহেভিয়ার দুইটা, সিঙ্গলি রিইনফোর্স, ডাবল রিইনফোর্স, এটা একটু বুঝে বলি আমি। নর্মালি বিমের নিচে আমাদের নিচের দিকে টেনশন, উপর দিয়ে কম্প্রেশন হয়, নিচে টেনশন উপরে কম্প্রেশন। কিন্তু এখন দেখা গেছে যে অনেক কেসে দুই দিকেই টেনশন আসতে পারে বিমে। তো আমার জানা যে টেনশন আসলে বিম কিন্তু মানে কংক্রিট জিনিস কিন্তু ফেল করে টেনশন। সো ওই জায়গাটাকে আমার স্ট্রং রাখার জন্য আমার কি স্টিল দিতে হবে। সো যদি মাত্র আমার একদিকে বেশি করে স্টিল দিই সেটা সিঙ্গল রিইনফোর্স, আর দুই দিকে যদি বেশি করে স্টিল দিই তাহলে হচ্ছে আমাদের ডাবলি রিইনফোর্স। আচ্ছা, তো এই কথাটা মানে কি আমি এখানে দেখাচ্ছি। আমি ফার্স্ট অফ অল এখানে দেখি ছবি আছে নাকি এখানে। বিম, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমার এই চার চার কর্নারে আমার চারটা দিতে হবে। এটা কোনো মাপ নাই, ঠিক আছে। সিঙ্গলি হোক ডাবলি হোক, এই চার কর্নার উপর নিচে আমার দিতে হবে। এখন আমার নর্মাল যেটা করি, আমরা এই জায়গাতে এক্সট্রা কিছু রড দিলাম, ঠিক আছে। এগুলোর নাম হচ্ছে এক্সট্রা রড, এক্সট্রা রড বলে। তো এই এক্সট্রা রড দিলাম, যদি জাস্ট নিচে দিই তার মানে হচ্ছে আমার বলতেছি যে জাস্ট নিচে আমার টেনশন আছে, দিস ইজ কল্ড সিঙ্গলি রিইনফোর্স। এখন যদি আমি উপরেও দিই নিচেও দিই এই এক্সট্রা রড গুলা, তার মানে আমার কথা হচ্ছে যে আমাদের এর কিছু জিনিস মানে নিচেও আসতেছে, কিছু জিনিস মানে কিছু লোড উপরে আসবে, কিছু লোড নিচে আসবে, মানে কিছু টেনশন উপরে আসবে, কিছু টেনশন নিচে আসবে। তো এই কারণে যদি আমার দুই দিকে আমি হচ্ছে এক্সট্রা রড দিয়ে রাখছি, নাও দিস ইজ কল্ড ডাবলি রিইনফোর্স। ঠিক আছে, এটা হলো পার্থক্য। একটা হচ্ছে সিঙ্গেল রিইনফোর্স, একটা হচ্ছে আমাদের ডাবল রিইনফোর্স। কারণ হচ্ছে এক্সট্রা রড আমি কোন জায়গায় দিচ্ছি সেটা উপর নির্ভর করতেছে। তো কেন আমার এটা উপরে আসতেছে সেটা দেখি। এখানে কোনো বিমের ডায়াগ্রাম আছে নাকি, মোমেন্ট ডায়াগ্রাম? মুভমেন্ট ডায়াগ্রাম থাকলে বোঝা যায়। উম, হ্যাঁ, দেখো, এই একটা বিম, ঠিক আছে, এই বিমের দিকে ফিক্স সাপোর্ট আছে। তো তো তোমরা জানো যে আহ এতটুকু জায়গায় পজিটিভ মুভমেন্ট, এতটুকু জায়গায় পজিটিভ মুভমেন্ট হওয়ার কারণে এতটুকু জায়গায় টেনশন আসবে, নিচের দিকে আসবে। আর এই জায়গাতে আমার নেগেটিভ মুভমেন্ট, তাহলে এখানে টেনশন উপরের দিকে আসবে। এখানে উপরে টেনশন, এখানে উপরে টেনশন। তো আমি দেখতে পাচ্ছি বিমের কিছু কিছু জায়গায় টেনশন উপরে আছে, কিছু কিছু জায়গায় টেনশন নিচে আছে, কিছু কিছু জায়গায় টেনশন আমার উপরে আছে। তার মানে কি আমার এখন দুই দিকে কি আমার রিইনফোর্সমেন্ট দেওয়া লাগবে, মানে বোথ, মানে এক্সট্রা যে রিইনফোর্সমেন্ট, এই এক্সট্রা রিইনফোর্সমেন্ট নিচেও দেওয়া লাগতেছে এই টেনশনের জন্য, আবার কি উপরেও দেওয়া লাগতেছে। দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ডাবলি রিইনফোর্স। এখন আমি তোমাকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবো, ঠিক আছে জিনিসটা। আমি যদি এই বিমটা সাপোজ এরকম লং ভাবে চিন্তা করে দেখি, আমি এই লং সেকশনটা দেখা যাবে উপরেও বিম দিচ্ছি, উপরেও রড দিচ্ছি, আমি নিচেও রড দিচ্ছি, ঠিক আছে। তাই উপরেরটা হচ্ছে কি, আমার উপরেরটা হচ্ছে আমাদের এই নেগেটিভ মুভমেন্ট গুলো ক্যারি করার জন্য, আর নিচেরটা হচ্ছে আমার পজিটিভ মুভমেন্ট ক্যারি করার জন্য। এখন আছে, এখন আমি একটু একটু ভিন্ন কালারটা তোমাদের বুঝাই একটু। আমি বললাম যে রেড আর ইয়াতে বোঝাবো। তো এই জায়গায় যে টেনশন আছে সেটা রেড টেনশন। এই রেড টেনশনের কারণে আমার রডটা হবে হলো লাল রঙের হবে, suppose। এই লাল রডটা হচ্ছে রেড টেনশন নিচ্ছে। আর নেগেটিভ মুভমেন্টের কারণে আমার সাপোজ আসতেছে এই জায়গায় ব্লু টেনশন, ঠিক আছে। এটা ব্লু টেনশন, এটা হচ্ছে আমার ব্লু টেনশন। এই ব্লু টেনশন নেওয়ার জন্য আমার নীল রড। এখন আমি দেখতে পাইলাম যে অ্যাকচুয়ালি এরকম যে এই নীল রডটা খালি এতটুকু জায়গায় কাজে লাগতেছে। তাহলে আমি যদি দেখি আবার এই জায়গায় নীল রড লাগবে, ঠিক আছে, দেখো ভালো মতো। তারপরে তারপর হচ্ছে হলো লাল রড লাগবে,
লাল রডটা লাগবে কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গা পর্যন্ত। তারপরে আবার নীল রডটা লাগতেছে এই জায়গায়। তাহলে আমি কি করলাম, এই জিনিসটা করলাম। তাহলে আমি যদি এরকম করি তাহলে আমার কিন্তু প্রচুর রড কিন্তু নষ্ট হচ্ছে। যেমন এই জায়গায় নীল রড আমার লাগতেছে না, তার কিন্তু আমার রড নষ্ট হচ্ছে। এই জায়গায় লাল রড লাগবে না, এই জায়গায় লাগবে না, তাও কিন্তু আমি কিন্তু দিয়ে রাখছি, রড নষ্ট হচ্ছে। তাহলে কি করা যায়? তাহলে আমার ক্র্যাঙ্কিং করতে হবে। ক্র্যাঙ্কিং মানে হচ্ছে দেখো যে কিছু রড এখানে উপরে থাকবে, নিচে নেমে যাবে, এই লালটা হইলো তারপরে আবার উপরে যাবে। দিস ইজ কল্ড রড ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্কিং মানে হচ্ছে যে এদিকে বাঁকানো এদিকে বাঁকানো। তো এই রডটা কিছুক্ষণ আমাদের উপরে থাকবে, বাকিয়ে নিচে থাকবে, আবার বাকিয়ে উপরে থাকবে। তাহলে ক্র্যাঙ্কিং এর কাজটা হচ্ছে আমার এই দুইটা স্ট্রেট রড মানে না দিয়ে হোলস রড, আমাদের রড বাঁচানোর জন্য আমি এখানে ক্র্যাঙ্কিং করে দিচ্ছি। তাহলে আমার এই জায়গায় আমাদের যখন টেনশন আসছে উপরে তখন সে টেনশন নিচ্ছে, যখন আমার নিচে টেনশন রাখবে তখন নিচে নিচ্ছে, আবার উপরে নিচ্ছে। তো ক্র্যাঙ্কিংটা এরকম করা হয়, উপরের দিকে আমাদের মানে সাপোর্টের দিকে উপরে থাকে, মিড স্প্যানে নিচে থাকে, আবার সাপোর্ট উপরে থাকে। তো এই চেহারাটা দেখি তোমাদের এখানে দেখানো আছে নাকি? আচ্ছা, এখানে ফুল দেখানো নাই, এখানে অন্যভাবে করা আছে। এখানে ওরা যেটা করছে, ওরা এতটুকু বার দিয়ে এখানে ডিসকন্টিনিউ করে দিচ্ছে, আবার এখান থেকে একটা বার শুরু করছে। হ্যাঁ, এটাও করা যায়, তোমার ইচ্ছা। আবার ডিসকন্টিনিউ করে দিচ্ছে, আবার এখান থেকে বার শুরু করছে একটা। আর আমি বলছিলাম কি এরকম করে ক্র্যাঙ্কিং করা, দুটোই করা যায় এটা। তো এক্সট্রা বার গুলোকে বলে এক্সট্রা বলি, আইদার এক্সট্রা টপ অথবা এক্সট্রা বটম। আর মেইন গুলো হচ্ছে মেইন যে চারটা বার আছে ওগুলো হচ্ছে মেইন রিবার। এই মেইন বাদে বাকিগুলো সব হচ্ছে এক্সট্রা বার। এছাড়া আমাদের কিরিতে সিরাপ দিতে হয়। স্টিরাপের কাজটা তো বুঝছো, যে ধরো যে এই বিম গুলোর জন্য আমার অ্যালাইনমেন্ট ঠিক থাকে, বিম গুলোর জন্য বাস্ট আউট না করে। এই স্টিরাপ গুলো হচ্ছে ইয়া নেয়, কি বলে, এই যে অ্যাক্সিয়াল লোড, হ্যাঁ অ্যাক্সিয়াল লোড নিচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করে, এখানে ফর্মওয়ার্ক দেওয়া হচ্ছে, এখানে তোমার পানি যেন না চলে যায় এই জন্য আমাদের এখানে পলিথিন দিয়ে আমাদের মানে পলিথিন পানি যেন না লিক করে এই ইয়া করার সময়, কনস্ট্রাকশন করার সময়। তারপর তোমার এখানে সিরাপ দেওয়া হচ্ছে, এখানে সিরাপের পর এখানে হুক দেওয়া হচ্ছে, আগের মতো নর্মাল জিনিসপত্র এটা। হ্যাঁ, কাছাকাছি সিরাপ হচ্ছে, জয়েন্টের কাছাকাছি তোমার দেখা যাচ্ছে ক্লোজ দেওয়া হচ্ছে সিরাপ গুলো কাছাকাছি। আর জয়েন্টের থেকে দূরে সরে গেলে আমাদের কি লেস ডেন্স হচ্ছে এটা। সিসি ব্লক দেওয়া হচ্ছে আমাদের এখানে টু মেনটেন ক্লিয়ার কাভার। এগুলো মানে এখন নর্মাল কথাবার্তা, এগুলো তুমি এখন জানো এগুলো। আচ্ছা, আপাতত আমি এখানে রাখলাম, যা কিছু পড়ানো লাগবে আপাতত। স্ল্যাব, না, এটা হলো বিমের কথাবার্তা এগুলো। ওকে, আমাদের লাস্টে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের স্ল্যাব পড়াতে হবে। তো স্ল্যাব পড়ানোর আগে তুমি আবার একটা 5 মিনিট ব্রেক দিই তোমাদেরকে আমি। তারপর হচ্ছে আমি স্ল্যাবটা পড়াবো। আচ্ছা, লাস্ট ওয়ানটা হচ্ছে আমাদের এই স্ল্যাবের পার্টটা দেখানোর জন্য। তো এখান থেকে তোমার কোনো অ্যানিমেশন আছে নাকি দেখে একটু। সবার আগে ফুটিং বানাইছে, উপরটা কলাম, উপরে লেখাই আছে কি কি করতেছে এখানে আমরা। কলামের ধরো এক ধাপ কংক্রিটিং করলাম, এক ধাপ কংক্রিটিং করার পর তারপর ধরো যে চারটা করে ফেললাম। এখন এখানে কিছু কি ফর্মওয়ার্ক দিলাম, এগুলো হচ্ছে সাপোর্ট দেওয়া, উপরে সাপোর্ট দেওয়া, উপরে একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। প্ল্যাটফর্মটা সাপোর্ট রাখার জন্য এই ফর্মওয়ার্ক দেওয়া হচ্ছে।
এই একটা সলিড একটা প্ল্যাটফর্ম বানায় ফেলাম আমরা একটা। কেন বললাম? কারণ এখানে আমাদের স্ল্যাব আর বিম আমাদের একত্রে আমাদের এখন ইয়া করা হবে, কাস্টিং করা হবে, ঠিক আছে? তো এই কাস্টিং এর নামটা হচ্ছিল মনোলিথিক কাস্টিং। নামটা একটু লিখে দিই আমি। এই কথাটা মানে হচ্ছে আমাদের স্ল্যাব আর বিম যদিও আলাদা মেম্বার, দুইটা কিন্তু আমরা একত্রে আমাদের সেম টাইমে কাস্টিং করবো আমরা। তো দিস ইজ ওয়াই এই দুইটা আমাদের মনোলিথিক ভাবে কাস্টিং করা হয়। আচ্ছা, এখানে সাপোজ ধরো যে কাভারের জন্য সিসি ব্লক রাখছে, হ্যাঁ, এগুলো হলো স্ল্যাবের রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? স্ল্যাবের ট্রান্সভার্স এগুলো দিয়ে রিপোর্ট দিল, দেওয়ার পর আমাদের এখন বিমের গুলো দিল, বিমের এগুলো দিয়ে তারপরে বিমের সিরাপও দিবে। এটা হচ্ছে বিমের রিইনফোর্সমেন্ট। আচ্ছা, 2 লেয়ারে দিছে, বটম প্লাস টপও দিছে। তারপর তোমার এখানে মানে এই বিমটা হচ্ছে ডাব্লিউ রিইনফোর্স প্লাস দেখো যে এখানে সিরাপ দিয়ে দিছে, এখানে এই সিরাপ। তারপর আমাদের এখানে কংক্রিট কাস্টিং করে দিল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক প্রসিডিওর। কংক্রিট কাস্টিং করে দিল, তাহলে দুটো কিন্তু বিম আর স্ল্যাব একত্রে কিন্তু আমরা কিন্তু কাস্টিং করে দিলাম। আচ্ছা, তো আমার দেখা অন্য একটা ইয়ে দেখে আরো ভালো মতো, মানে আরো বেটার ইয়ে আছে না। যেটা হচ্ছে কলামের ইয়া, কলামের টাই বার করলো, ঢালাই করে দিল, ঢালাই করার পর আচ্ছা ঠিক আছে, এটা অন্যরকম। এটা কলাম ঢালাই করার আগে বিমের রড দিয়েছে, ঠিক আছে? দেখ, বিমের চারিদিকে রড দিল, রড দেওয়ার পর কলাম এখানে ল্যাপিং করতেছে এখানে। তো ঢালাই করলো, তারপরে বিম আর স্ল্যাব করবে I guess। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে বিম আর স্ল্যাব একত্রে করা কথা। এখানে আগে বিম পরে স্ল্যাব করছে, বা ঠিক। তো দেখি একটা। এটা একটা ভুল করছে, ধরো আরেকটা জায়গায় দেখি আমি, দাঁড়াও। হ্যাঁ। আচ্ছা, তো মোর সেম থিং। এটা তোমার হচ্ছে তোমাদের যে মানে বিম আর স্ল্যাবটা হচ্ছে একত্রে দেওয়া হয়, ঠিক আছে? তো এটার আর পুরো ডিটেলস যে ছবিগুলো আছে সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। স্ল্যাব কি বলছে? স্ল্যাব ইজ এ আরসিসি এর একটা স্ট্রাকচার, ঠিক আছে? প্লেটের মতো একটা, প্লেটের মতো একটা, ঠিক আছে? টপ এন্ড বটম সারফেস প্যারালাল। তার মানে কি? আমি যেটা স্ল্যাবের প্রসেকশন দেখি, টপ সারফেস এন্ড বটম সারফেস প্যারালাল, ঠিক আছে? এটা বলছে। আচ্ছা, এরপর বলছে ক্লাসিফিকেশন বলছে কি আমাদের এখানে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার ইয়ার উপর, ওই যে কি বলে যে লোড ট্রান্সফার উপর। চিন্তা করে দেখো যে স্ল্যাব থেকে আমাদের স্ল্যাব থেকে আমাদের কোন জায়গায় যাচ্ছে? বিমে যাচ্ছে। তো এই জায়গায় তো বিম নাই, তাহলে এখানে কি লোড ট্রান্সফার হবে নাকি হবে না? এই জায়গাতে, এই জায়গাগুলোতে লোড ট্রান্সফার কিন্তু হবে না এখানে, ঠিক আছে? তো তোমার লোড ট্রান্সফার জাস্ট বলো যদি আমার এদিকে বিম থাকে তাহলে হবে। তাহলে তোমার দেখো যে এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, কারণ হচ্ছে লোড মাত্র একদিকে ট্রান্সফার হচ্ছে, মানে দিস ইজ ওয়ান ডিরেকশন। আর টু ওয়ে স্ল্যাব মানে কি দুই দিকে কিন্তু হচ্ছে, দুই দিকে কিন্তু লোড কিন্তু ট্রান্সফার কিন্তু করছে আমার এখানে। আচ্ছা,
আবার আরেকটা ইয়েও আছে, সাপোজ তুমি চারিদিকে তুমি বিম দিলা, তারপর কিন্তু অনেক সময় এটা ওয়ান ওয়ে হিসেবে কাজ করতে পারে। ওয়ান ওয়ে মানে কি মাত্র একদিকে লোড। কারণ কথা হচ্ছে, সাপোজ তুমি যদি এরকম বিশাল একটা চিকন একটা স্ল্যাব দাও, বেশিরভাগ লোড কিন্তু ম্যাক্সিমাম লোড, সাপোজ 99% লোড দেখা গেলো এআই ট্রান্সফার হইলো, বাকি 1% লোড হচ্ছে তোমার এদিকে হইলো। তো এটাও কিন্তু আমার, যদিও আমি চারিদিকে আমি বিম দিচ্ছি আমি এখানে, হ্যাঁ, তো তোমার যেহেতু মাত্র এটা স্ল্যাবটা খুবই চিকন, তো চিকন হওয়ার কারণে আমাদের মাত্র যেদিকে আমার শর্ট ডিরেকশনে আমাদের লোডটা বেশি ট্রান্সফার হবে। তো এটাও কিন্তু একটা ওয়ান স্ল্যাব ধরা যায়। স্ল্যাবের টাইপ গুলো এখানে বলা আছে যে এজ সাপোর্টেড, ফ্ল্যাট প্লেট আছে। এখানে দেখো, এখানে কিন্তু কোনো বিম নাই, কিন্তু নো বিম ইজ হিয়ার, ঠিক আছে? বিম থাকলে এজ সাপোর্ট হবে। এখানে ফ্ল্যাট প্লেট আছে। আর এখানে কি আছে, এখানে তোমার কলামের জয়েন্টে এখানে একটু বড় করে দিচ্ছে, ঠিক আছে? আর এখানে আরেক ধরনের আছে ওয়াফেল স্ল্যাব। এটা আমাদের আসনুল্লাহ বিল্ডিং এখানে আছে একটা। কনস্ট্রাকশন আগের মতোই, ধরো তোমার ওই যে কি বলে দেখলা তুমি যে আগে ফর্মওয়ার্ক দিতে হয় আমাদের এখানে, ফর্মওয়ার্ক দেখে আগে আমাদের সাপোর্ট করতে হয়, ফর্মওয়ার্ক দেওয়ার পর তারপরে আমাদের শাটারিং দিতে হয়। আচ্ছা, তো এখান থেকে যদি না বুঝো তাহলে আমি এবার এই ডায়াগ্রাম থেকে আবার দেখাচ্ছি। এবার এই যে আগে ফর্মওয়ার্ক গুলো দিতে হয়, এই ফর্মওয়ার্ক গুলা, ঠিক আছে? তারপর তোমার হলো কি, এই যে এরকম এই ফর্মওয়ার্ক দিতে হয় আমাদের এখানে, ফ্ল্যাট একটা সারফেস রাখতে হয়, রাখার পর তারপর সিসি কাভার দিতে হয়। তো কাভার টাভার দেওয়ার পর তারপর আমাদের নর্মাল এ প্রোডাক্ট গুলো দিবে, সেটা এখানে বলছে। এখানে এটার কাজটা হচ্ছে ফর্মওয়ার্ক, ঠিক আছে? দিস ইজ ফর্মওয়ার্ক, এগুলো ফর্মওয়ার্ক। আচ্ছা, তো এগুলো করার পর তারপরে কি আছে এখানে? আচ্ছা, এখানে কি কি লিখছে? লেজার, প্লেট, প্রপ। তো ভার্টিক্যাল মেম্বার গুলো প্রপ বলতেছে। প্লেটটা হচ্ছে যে এই প্লেটটা, ফ্ল্যাট পার্টটা। আর লেজার হচ্ছে তোমার এই চিকন একটা বিম দিয়ে দিছে, কাঠের বিম দিয়েছে, এগুলোকে বলছে লেজার বলতেছি আমরা। সিসি ব্লক এখানে দেওয়া আছে, কাস্টিং করা হয়েছে এখানে। তারপর নর্মাল জিনিস, কাস্টিং করতে হয়, কম্প্যাকশন করতে হয়, লেভেলিং করতে হয়। হ্যাঁ, এইগুলা তুমি অলরেডি দেখছো। তারপরে তোমাদের কিউরিং করতে হয়, কিউরিং বাই পন্ডিং মেথড। পন্ডিং মানে এখানে পানি জমা রাখতেছে, এখানে একটা শক্ত একটা লেয়ার দিয়ে, উঁচু লেয়ার দিয়ে পানি যেন এখান থেকে না পড়ে যায়, এটা হচ্ছে বাই পন্ডিং মেথড। মনে হচ্ছে একটা পুকুর তৈরি করছে এখানে। এখানে ধরো যে সিমেন্টের একটা লেয়ার দিয়ে দিলে এখানে, শক্ত একটা লেয়ার, তাহলে তোমার এখানে ভিতরে পানিটা আমার জমে থাকলো আমার। এটা হচ্ছে আমাদের পন্ডিং মেথড। ব্যাস, এখানে আমাদের এখানে শেষ। কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? ছবিতে লিখছো যা বলা আছে এটা। তারপর হচ্ছে যে কলামের, এই যে কি বলে, স্ট্রাকচারাল মেম্বার, কলামটা মানে কি, কি কাজে লাগে এটা? ও সরি, কলামটা মানে কি, কি কাজে লাগে, ঠিক আছে? তারপর তোমার এই যে কলামের ক্লাসিফিকেশনটা বলবা। স্যার এই টাইপ গুলোর কি বর্ণনা লিখতে হবে কলামের? না, এগুলো বর্ণনা লং আর শর্টটা লিখবা, লং আর শর্টের বর্ণনা লিখবা, ঠিক আছে? আর অন্যগুলো তো আমি তেমন কিছু বলি না। লং আর শর্টটা লিখবা। কনস্ট্রাকশন স্টেপস তো স্টেপস তো আলোচনা করবা, যে তারপরে এটাতে ভালো মতো আলোচনা করতে হবে। ওভারল্যাপিং মানে কি, কেন দেওয়া হয়, কেন মিড স্প্যানে দেওয়া হচ্ছে। যেমন আমি এখানে এইসব ডায়াগ্রাম গুলো তো তোমার বইতে নাই, এগুলো তুমি দেওয়া লাগতে পারে। হ্যাঁ, মানে এগুলা কেন এরকম করতে, সাপোজ যদি সাপোজ তুমি এটা নিয়ে আলোচনা করলা, তো কেন এটা, কেন এরকম করতেছে, ওয়াই নট এট সেম লেভেল, সেগুলো বলবা। সেম লেভেলে করলে আমাদের ওই প্লেনটা উইক হয়ে যাবে, তাহলে আমাদের কি হচ্ছে যে আমাদের আমাদের উইকনেসটা কমানোর জন্য আমরা আলাদা লেভেলে আমরা হচ্ছে হলো প্রাইসিং করতেছি আমরা। আচ্ছা, তো টাই, টাই মানে কি, টাইয়ের কাজটা কি, টাইটা আমাদের কিভাবে দেওয়া হচ্ছে,
হ্যাঁ, হুকিং কিভাবে করা হচ্ছে, কত অ্যাঙ্গেলে দেওয়া হয়, কিভাবে টাই বাঁধা হয়, গ্যালভানাইজ আয়রন দিয়ে নাকি আমাদের ওই যে কি বলে ওই যে ওয়েল্ডিং করে, টায়ার টাইপ আছে, রেক্টেঙ্গুলার আছে, স্পাইরাল আছে। হ্যাঁ, সাপোর্টের কাছাকাছি, ওভারল্যাপিং এর কাছাকাছি, বাকি সবসময় একটু দূরে দূরে দিলেও হয়। হুক না দিলে কি অসুবিধা। তারপর হচ্ছে হলো শাটারিং যে করতেছি আমরা, শাটারিং মানে শাটারিং না মানে শাটারিং এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট তোমাদের এখানে কাস্টিং যে ভাইব্রেশনটা কেন করতেছি আমরা, ভাইব্রেশন কম করলে সমস্যা কি, বেশি করলে সমস্যা কি, আইডিয়ালি আইডিয়াল রাখতে হবে সেটা লিখবা। তারপর লিখবা যে আমাদের এই যে কত ধাপে আমরা কাস্টিং করি। আমরা মানে মোর দেন ওয়ান ধাপে আমরা কাস্টিং করি। প্রথম এক ধাপে তো প্রথম নিচে লোয়ার হাফ করে এটা শক্ত হয়, তারপর কি আমরা আপার হাফটা করি। এই যে আপার হাফ এখানে আছে, এখানে আগে লোয়ার হাফ তারপর হচ্ছে আপার হাফটা করি। সেখানে কেন করতেছে এখানে বলা আছে, এখানে যে কম্প্যাকশন, ডিফিকাল্টি, সেগ্রিগেশন হয়, এগুলো আমি অলরেডি বলছি, এগুলো তুমি লিখবা। লাস্ট হচ্ছে ওখানে এই যে লাস্ট না, হ্যাঁ, সেকেন্ড লাস্ট স্টেপ হচ্ছে আমাদের এখানে বাইন্ডিং করতে, গ্রুভিং তৈরি করতে হবে। কেন তৈরি করতে এটা বলছি আমি, কিভাবে করতে সেটা বলছি আমি এটা। আর এই ছবি কিন্তু তোমাদের ইয়েতে নাই, ঠিক আছে, এটা তোমার নেট থেকে দেখে দিতে পারো এটা। এরপরে তোমাদের ফর্মুলা কিউরিং রিমুভ করতে হয়, এটা নর্মাল জিনিসপত্র। আচ্ছা, এরপরে আছে হলো বিম। কলামটাই মেইনলি আমাদের মেইন পয়েন্ট ছিল। বিমে তো ইম্পর্টেন্ট জিনিস না, বিমে তোমার দেখবো যে এটা মেইনলি একটা কি শেয়ার শেয়ার ফোর্স নেয় এটা। হ্যাঁ, মাঝে মধ্যে কম্প্রেশন টেনশন নেওয়া লাগতে পারে ফর ল্যাটারাল ফোর্স। তারপরে বিমের কি বলতো, বিমের এখানে যদি বলি স্টেপ গুলো দেখায়, দাগের মধ্যে ফর্ম ওয়ার্ক দেওয়া লাগে। তারপর এখানে কি কি করা লাগে, আমাদের পলিথিন দেওয়া লাগে। বিমের যে মেম্বার, বিমকে ধরে রাখার জন্য আমাদের স্টিরাপ দেওয়া লাগে। আহ যাতে করে বিম গুলো রড গুলো না ছুটে যায়। স্টিরাপ গুলো আগের মতো দিতে হয়, জিআই আয়রন দিয়ে বা হচ্ছে ওয়েল্ডিং করে আটকায় দেওয়া হয়। হ্যাঁ, তারপর আমি তোমাকে বলছিলাম যে স্ট্রেট রড নিয়ে বলছি, বিমের এই 4টা স্ট্রেট রড থাকবে, বাকিগুলো হচ্ছে এক্সট্রা। এক্সট্রা টপ আছে, এক্সট্রা বটম আছে, ঠিক আছে? তো এক্সট্রা গুলা কেন দেয় এটা বলছি আমি, যে মানে যেদিকে আমার টেনশন বেশি, টেনশন সেদিকে হচ্ছে আমাদের এক্সট্রা রড গুলো দেওয়া লাগবে। আর যদি মাত্র আমার একদিকে টেনশন হয়, তাহলে ইউজুয়ালি একদিকটা নিচের দিকটাই হয়। কখনো এরকম হয় না যে উপরের দিকটা খালি একদিকে, এরকম কখনো হয় না। আইদার তোমার হবে হলো নিচে টেনশন, অথবা এরকম হবে যে উপরে টেনশন প্লাস নিচে টেনশন। তো যেদিকে টেনশন সেদিকে আমার রড দিতে হবে। তো এটা হচ্ছে সিঙ্গলি রিনফোর্স, আর তোমার দুই দিকে দিলে ডাবল রিনফোর্স, মানে এক্সট্রা রড গুলা। ডাবল রিনফোর্স তুমি আইদার তুমি এখানে ধরো যে আইদার তুমি রড কাটতে পারো, এই যে কাটে দিলাম, অথবা তুমি এরকম ক্র্যাঙ্কিং করতে পারো, ইটস আপ টু ইউ, কি করবো তুমি। আচ্ছা, তো এখানে আচ্ছা এই হুকিংটা আমাদের অল্টারনেট করা হয়েছে, একটা এটা তো ইম্পর্টেন্ট না, একটা এদিকে একটা এদিকে, মানে কথা হলো যত হবে আমাদের ফেইলিয়রটা কমানো যায়। সবগুলো যদি একদিকে দিতাম আই গেস, তাহলে মানে ফেইলিয়র প্লেনটা এদিকে হতো। তো এদিকে এদিকে দিলে আমার ফেইলিয়রটা কমে গেছে, আমাদের ফেইলিয়রের চান্স কমে যাচ্ছে। তারপর এগুলো নর্মাল জিনিস, জয়েন্টের কাছাকাছি হচ্ছে ডেন্স সিরাপ, আর দূরে দূরে হচ্ছে লেস ডেন্স সিরাপ। সিসি ব্লক কেন দেওয়া হয় তোমরা জানো এটা, কাস্টিং কুরিং করা হয়। কাস্টিংটা করা হচ্ছে কি অ্যালং উইথ স্ল্যাব, তার মানে এটা হচ্ছে হলো মনোলিথিক কাস্টিং করা হয়, স্ল্যাব আর বিম একত্রে করা হয়, ঠিক আছে? কিউরিং হচ্ছে ডান অ্যালং উইথ স্ল্যাব। হ্যাঁ, মনোলিথিক বলা আছে এখানে। আর অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি ভাইব্রেটিং করতে হয়। এরপর স্ল্যাব, স্ল্যাবের এটা কি, স্ল্যাব মানে কি লিখছে এখানে। হ্যাঁ, তারপর স্ল্যাবের লিখছে, প্যাসেঞ্জার লিখছে ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব। তো মেইনলি ওয়ান ওয়ে স্ল্যাব মানে হচ্ছে আমার আমার এখানে দিক দুইটা আছে, একটা এই দিক, একটা হচ্ছে এই দিক। তো মানে আমার যদি মাত্র একদিকে লোড ট্রান্সফার হয়, তাহলে দ্যাট ইজ কল ওয়ান ওয়ে স্ল্যাব। আর যদি আমার দুই দিকে হয় তাহলে টু ওয়ে স্ল্যাব। তো একদিকে হইতে পারে কি হবে, সাপোজ তুমি সাপোর্টে দিয়ে রাখছো একদিকে, এই একদিকে এইদিকে, মানে বিম গুলো দেখো, এই বিম গুলো, তোমার ডেফিনেটলি এ হবে, তো আর তোমার তো লোড ট্রান্সফার কোনো সুযোগ নাই। তো এটা একটা ওয়ান স্ল্যাব। আর এখানে টু স্ল্যাব, কারণ কি তুমি এই চারদিকে কিন্তু আমার লোড নিতে পারবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সাপোজ তুমি এরকম চিকন একটা স্ল্যাব করলা, এই চারিদিকে তুমি সাপোর্ট দিলা। কারণ কথা হলো, হ্যাঁ, এই চারটা দিকে আমার লোড যাবে, কিন্তু আমার শর্ট ডিরেকশন মানে এই শর্ট ডিরেকশন, এটা বরাবর ম্যাক্সিমাম লোড যাবে। তো এখন এই রেশিওটা মনে হয় 2:1 মনে হয়, যতটুকু জানি আমি।
যদি আমার এরকম হয় এল বাই উইথ টু এর থেকে যদি বেশি হয়, লেন্থ যদি উইথের ডাবল, তাহলে যেটা হয় এখানে প্রচুর লোড চলে যায়। এই লোডটা কত চলে যায় বলি আমি, লোডের রেশিওটা মনে হয় হ্যাঁ 16:1 এরকম হয়। উইথের যা রেশিও সেটাকে তুমি যদি টু দি পাওয়ার 4 করো তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে আমার 4:1, মানে ইনভার্স করলে -4 টু দি পাওয়ার -4, টু দি পাওয়ার -4 করলে তখন তোমার 1/16 হয়। তার মানে কথা হচ্ছে আমার এখানে 16 গুণ যাবে লোড, আর এখানে যাবে হলো শর্ট আর লং ডিউরেশন যাবে মাত্র 1 গুণ যাবে। তো শর্ট ডিউরেশন 16 গুণ চলে গেছে, তো মোটামুটি ধরা যায় তাহলে এটা ওয়ান ওয়ে স্ল্যাব। ঠিক আছে, তো এটা এই দুইটা সময় আমাদের হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব হইতে পারে। একটা হচ্ছে তোমার যদি একদিকে, যে তুমি একটা দিকে তুমি লোড সাপোর্ট দিছো, আরটা হইতে পারে তোমার এই স্ল্যাবটা খুব চিকন বা মোটা হবে। আচ্ছা, এটা গেলো ওয়ান ওয়ে স্ল্যাব, আর এটা হচ্ছে আমার টু ওয়ে স্ল্যাব। এরপর তোমার বস্তুতে আর কি ক্যাটাগরি আছে, যে এজ সাপোর্ট স্ল্যাব আছে। এজ সাপোর্ট মানে হচ্ছে তোমার এই স্ল্যাবের লাস্ট এজ গুলা বিমের উপর রেস্টিং করা আছে, এজ সাপোর্ট স্ল্যাব। তারপর তোমার কি আছে ফ্ল্যাট প্লেট। ফ্ল্যাট প্লেট মানে কি, এখানে কিন্তু কোনো বিম নাই, দেখো মাইন্ড ইট, এটা কিন্তু ফেল করার চান্স খুব বেশি। এটা কিন্তু আর্থকুয়েক অনেক ফেল করে, যেমন দেখবো যে সিলেটের বেশিরভাগ দেখবো যে এরকম কিন্তু এগুলো আর্থকুয়েক একটা ধাক্কা দিয়ে দেওয়া পড়ে যাবে এগুলো। স্যার এটা তো স্যার লোড বিয়ারিং স্ট্রাকচার তাই না? কোনটা কলাম, কলাম হ্যাঁ এই যে স্ল্যাব গুলা। বিম নাই যে আমার, জি স্যার বিম নাই যে, এটা তো মানে অফকোর্স এই তিনটা জিনিসই লোড বেয়ারিং স্ট্রাকচার, এটাও এই সবই লোড বেয়ারিং স্ট্রাকচার। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে তোমার এখানে বিম আছে, এখানে বিম নাই। এখানে বিম না থাকার কারণে এটা ফেল করার চাপ হচ্ছে আরো বেশি যখন আমার ল্যাটারাল লোড আসবে। হরাইজনাল লোড নিতে পারবে, সমস্যা নাই। ল্যাটারাল লোড আসলে দেখা যায় এটা কিন্তু ফেল করে যাবে, এখানে কোনো বিম নাই এখানে। ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট স্ল্যাব। ফ্ল্যাট স্ল্যাবটা কি মানে এখানে একটু একটু কি এই জয়েন্টে আমাদের একটু শক্ত করছে, মানে একটু মোটা করছে। মোটা করলে সুবিধা হচ্ছে, জিনিসটা চিন্তা করতে পারে এরকম যে এই পেপার, ঠিক আছে, একটা কাগজ, এই কাগজের মধ্যে তুমি একটা টুথপিক দিয়ে সাপোর্ট দিয়ে রাখছো, টুথপিক দিয়ে সাপোর্ট দিয়ে রাখছো। এখন হইতে পারে যে কোনো সময় টুথপিকটা কাগজ ছিদ্র করতে পারে, তার মানে এই কলামটা হচ্ছে এই স্ল্যাবটাকে ছিদ্র করে এখানে একটা গর্ত তৈরি করলো। যদি গর্ত তৈরি করে তাহলে তো আমার এখানে কি হচ্ছে, তাহলে তো স্ল্যাবটা তো ফেল করে গেল। এই গর্তটা কম দূরেও যখন আমার এই কলাম আর স্ল্যাবের কন্ট্যাক্ট এরিয়া এতই ছোট যে আমার এই প্রেশারটা বেড়ে গেছে, প্রেশার ইকুয়ালস টু লোড বাই এরিয়া। তো এই কন্ট্যাক্ট এরিয়া খুব ছোট হলে আমার এখানে গর্ত তৈরি হতে পারে। তাহলে আমাদের এখানে যে ফেলিয়ারটা হবে সেটার ফেলিয়ার নাম হচ্ছে পাঞ্চিং ফেলিয়ার। মানে তুমি হচ্ছে ঘুষি মেরা যদি একটা গর্ত তৈরি করো, পাঞ্চিং ফেলিয়ার বলে। তো এই ফেলিয়ারটা আটকানোর জন্য আমি কি করতে পারি, আমি এই জায়গাটার এরিয়াটা বাড়াতে পারি। তো এরিয়াটা বাড়াইলে যেটা করছে পরের ডায়াগ্রাম আছে, তাহলে আমাদের পাঞ্চিং ফেলিয়ার হচ্ছে কমে যাচ্ছে। কিন্তু পাঞ্চিং ফেলিয়ার কমলেও ল্যাটারাল লোডের কারণে এটা কিন্তু সেটা কিন্তু আর ইয়া হচ্ছে না। ল্যাটারাল লোডের কারণে যদি কোনো ফোর্স আর্থকুয়েক বা উইন্ড লোড, সেটা কিন্তু এই স্ল্যাব নিতে পারবে না। সেটা নিতে পারবে হলে এটা পারবে আর এটা পারবে, এই দুটা পারবে, ওয়াফেল স্ল্যাব পারবে আর এজ সাপোর্ট স্ল্যাবটা পারবে। বাইরে তোমাদের আসলে ইয়েটা আছে, ঠিক আছে, দেখো এটা ওয়াফেল স্ল্যাবটা আছে। আচ্ছা, এরপর নর্মাল মানে সবগুলা মেম্বারে মোটামুটি কিন্তু সিমিলার স্টেপ। আগে রিনফোর্সিং দিবা, তারপর ফর্মওয়ার্ক দিবা, কংক্রিট কাস্টিং করবা, ভাইব্রেটিং করবা, কিউরিং করবা, ফর্মওয়ার্ক রিমুভ করবা। জাস্ট মাঝখানে দুইটা কোঅর্ডিনেটেড চেঞ্জ থাকে। আচ্ছা, ফর্মওয়ার্ক তো দেখাইছে, এখানে প্রপ টপ দেখানো হয়েছে, এগুলো কাজ থেকে বলবা। এগুলো হচ্ছে তোমার একটা টেম্পোরারি বেস তৈরি করে, যেটার উপরে হচ্ছে আমরা স্ল্যাব যে সিমেন্টটা ঢালবো, আমরা ঢালার আগে একটা বেস তৈরি করতে হবে না, টেম্পোরারি বেস প্লেট তৈরি করতে হবে। তো এই বেসটা হচ্ছে প্লেট লেজার আর প্রপ তৈরি করা হচ্ছে। এই যে একটা টেম্পোরারি একটা বেস তৈরি করবে, ঠিক আছে। তো বেস তৈরি করার পর তারপর হলো তোমার এখানে ক্লিয়ার কাভার টাভার দিয়ে তারপর তোমার যে রড টড দিয়ে ঢালাই করে দিবা। ঢালাই করার পর তারপরে লেভেলিং করবা, বন্ডিং করবা। লেভেলিং এর কাজটা হচ্ছে তোমাদের এই সারফেসটা স্মুথ রাখার জন্য। তোমাদের অলরেডি আগে একটা দেখাইছিলাম, আগে কোন একটা জায়গায় যে স্ক্রিডিং করা হয়, এখানে আছে নাকি,
discuss well how to conduct স্ক্রিডিং এর কারণে আমাদের উপরে সারফেসটা হচ্ছে আমাদের স্মুথ থাকে। এই ব্যাপারটা আমি এখানে পাচ্ছি না আমি। স্যার আপনি ওটা ইউটিউব থেকে দেখিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি এখানে আছে হাউ টু স্লিপ কমপ্লিট। এই চিন্তা করে এটাই স্ল্যাব, ঠিক আছে? স্ল্যাব ঢালাই করা হচ্ছে, ঢালাই করার পর তোমার ধরো যে এবারে কংক্রিট ইয়ে করছে, সব জায়গায় দেখবে যে কংক্রিট ঠিক মতো আছে নাকি। এবারে ধরো ভাইব্রেটর দিছো, মাত্র 2-1 সেকেন্ড রাখতেছে ভাইব্রেটর, বেশি রাখলে আমার পানিটা সরে যাবে। ঠিক আছে? তো এই ঢালাই করলো, তো ঢালাই করার পর এখন এই বেড়া হচ্ছে উপর দিয়ে হচ্ছে হলো সারফেসটাকে স্মুথ করতেছে। এই স্মুথ করতেছে, এটা হচ্ছে এটা মানে হচ্ছে স্প্রিডিং করা। এই যে এখন স্মুথ করার পর সুন্দর একটা ইয়া হয়ে গেল, ঠিক আছে? তো এই স্ক্রিনিংটা করতে হয়, এটা বিম কলামে করা লাগে না, কিন্তু এটা আমাদের স্ল্যাবে করতে হয়। এটা হচ্ছে একটা এক্সট্রা জিনিস। এরপর আমাদের এখানে কিউরিংটা করা হচ্ছে। কিউরিং কিভাবে করা হয়, স্ল্যাবের যেহেতু উপরে একটা বিশাল একটা এরিয়া আছে, তা আমরা এখানে যদি পানি জমা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ। তো কিভাবে পানিটা জমা রাখতেছে আমাদের এখানে, জমা রাখতেছে হলো যে কি বলে এই জায়গাগুলোতে শক্ত ধরে একটা একটা সাপোজ একটা সিমেন্টের একটা পেস্ট বানাই দিল, পেস্ট দিয়ে একটু উঁচু করে দিলে জায়গাটা, তাহলে ভিতরে পানিটা আমার জমা থাকবে। তার মানে কি, একটা চিন্তা করতে হবে এখানে একটা পুকুর তৈরি করছে। তো এই নামটা হচ্ছিল পন্ডিং বলতেছে এখানে আমরা। হ্যাঁ ডেফিনেটলি উপরে আমাদের এভাপোরেশন হবে, বারবার ধরে যে পানি আমার ঢালতে হবে, কিছু করার নাই। কিন্তু এটা একটা এফিশিয়েন্ট উপায় যে স্ল্যাবটা আমাদের করা যায়। এটা কিন্তু বিম কলাম কিন্তু পন্ডিং দিয়ে করা সম্ভব না। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই কাজটা শেষ। করে থাকলে বলো না, তোমাদের আমি কিছুক্ষণ পর 5 মিনিট পর আমি পড়া ধরা শুরু করবো, ঠিক আছে? বলতে ভুলে গেছিলাম, রেকর্ডিং অন হচ্ছে, ঠিক আছে okay। তো এটা সব পুরো ক্লাসের জন্য বলতেছি আমি। এই ফর্মওয়ার্কটাকে যদি আমার এটার ভেতরে কিন্তু কংক্রিট ঢালা হবে, তো এই ফর্মওয়ার্কটা যদি ফুল স্ট্রেট না থাকে তাহলে কিন্তু কলামটা কিন্তু বেঁকা হয়ে যাবে। তাই আমি এই ফর্মওয়ার্কটাকে স্ট্রেট রাখছি নাকি রাখিনি এটা আমি কিভাবে চেক করবো, সেটা হচ্ছে হলো স্যার প্লাম। প্লাম বব দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি গুড, হ্যাঁ প্লাম বব চেক করতে হয়। এই প্লাম ববটা দোলন বলে মনে হয় বাংলা কিছু একটা। তো এই প্লাম ববটা ইয়াটা হচ্ছে তুমি যেখান থেকে তুমি প্লাম বব ঝুলাই দাও না, প্লাম ববটা একেবারে বাটে গেলে থাকবে, কখনোই প্লাম ববটা তেরা পাকা হয় না। তো প্লাম জি ববের স্যার। লাইন এবং এই লাইন এই ফেসে যদি আমার প্যারালাল থাকে, মানে কি আর বুঝবা যে প্লাম বব থেকে এই গ্যাপটা আমার সেম থাকতে হবে, প্লাম বব থেকে এই গ্যাপটা আমার সেম থাকতে হবে অল থ্রু আউট দ্য হাইট। এখানে গ্যাপ সেম, গ্যাপ সেম, গ্যাপ সেম, তাহলে আমার বুঝতে হবে যে প্লাম ববের লাইন এবং এই ফেসটা আমার কি প্যারালাল আছে। তাহলে আমার এই ফর্মওয়ার্কটা হচ্ছে একেবারে খাড়া আছে, তাহলে আমার হচ্ছে এখন মানে কলামটাও তাহলে ঢালাই করলে খাড়া হবে, ঠিক আছে? এটা হলো জি স্যার। ইয়ে ছিল। আচ্ছা, তাহলে আমি তো ইয়া করে নিই।